আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ঘুম থেকে উঠছো তো? ওকে, একই সাথে মজার একটা চ্যাপ্টার, একই সাথে দুঃখেরও একটা ব্যাপার, যেই চ্যাপ্টার শেষ হলেই তোমাদের সাথে অফিসিয়ালি যাত্রা শেষ এসিএস এফআরবির সাথে। তো এই কারণে আমি একটা বাজনা বাজাই নেই, খুব দুঃখের, খুব কষ্টের, যে সাউন্ডটা আজকের ক্লাসেও আমরা বাজাবো এবং এই সাউন্ড দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। শুরুতেও আমরা এই সাউন্ডটা দেই। প্রথম এই সাউন্ডটা হচ্ছে তোমাদের সাথে আমার যাত্রা শেষ এই অধ্যায় দিয়ে, এ কারণে মন খারাপ। তো আমরা সাউন্ডটা একটু সাউন্ডটা কপিরাইট দিবে নাকি? শেষ। এবং আমরা এই সাউন্ড দিয়ে আজকের ক্লাসটাও শেষ করব। আজকের ক্লাসেও একটা পর্যায়ে এরকম একটা কষ্ট পাবে নায়িকা, যার নাম ডিম্বাণু। তো এই চ্যাপ্টারটা 2 দিনে শেষ করার কথা কিনা আমি জানি না, তবে আমি 3 দিনে শেষ করলে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝানো যাবে। যদিও আজকের ক্লাসে মূলত এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, মানে আজকের ক্লাসে যে টপিকগুলো পড়াবো এগুলো রিটেনে আসে না। রজচক্র, মেয়েদের যে প্রতি মাসে রজচক্রটা হয়, এটা কেন হয়, কিভাবে হয়, এইটা রিটেনে আসতে পারে। বাদ বাকি পুং এবং স্ত্রী জননতন্ত্রের অংশগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আগেকার টিচাররা ভাবতো যে ছেলেপেলেরা মনে হয় এটাই জানে না যে কোনটা পোলার আর কোনটা মাইয়ার, এটাই জানে না। আগেকার টিচার এরকম হয়তো বা ভাবতো। এই জন্য আগের প্রশ্নের এমসিকিউ প্যাটার্নগুলো ছিল এরকম: কোনটা পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়, কোনটা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ নয়। আর ঘাসফড়িঙ্গে তো এটা দিতই, কারণ ঘাসফড়িঙ্গের স্ত্রী প্রজননতন্ত্রে শুক্র দিয়ে একটা জিনিস আছে যার নাম শুক্রধানী। মানে আগের টিচারের ধারণা ছিল এরকম যে শুক্র থাকলেই মনে হয় তোমরা আবেগে পুরুষ দাগায় দিবা, কিন্তু এই শুক্র রিলেটেড একটা জিনিস যে মাইয়ারও আছে। সো স্যাররা এটা ভাবতো, কিন্তু এখন একটু ভিতর থেকেও প্রশ্ন করতে পারে। তো চলো, আমাদের আজকের ক্লাসের টপিক হলো পুরুষ। পুরুষের কি আছে দেখবো ভাই, স্ত্রীর কি আছে দেখবো, প্লাস রজচক্র পর্যন্ত আমরা পড়ব ইনশাআল্লাহ ধাপে ধাপে। পরের ক্লাসটা রিটেনের জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আর শেষের দিকে তো কিছু রোগবালাই বা আনুষঙ্গিক হরমোনাল ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি একটু লিখে লিখে পড়াবো। পাশে আজমল স্যারের দাগানো বই আছে, আমাদের যে বিখ্যাত দাগানো বই, 3 কালারের দাগানো বই, আমি সেটাও তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে? তো আমি এটাকে একটু সরাই, এই সাউন্ড আমরা পরে আবার নিয়ে আসবো। এই সেই আজমল স্যারের দাগানো বই। তো বিসমিল্লাহ ভাইয়া, শুরু করি। প্রথমে আসো পুরুষ প্রজননতন্ত্র, স্টার্ট করি, আল্লাহ ভরসা। তো একটা জিনিস মনে রাখবা, যে কোনো তন্ত্র মানে অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত। এর মধ্যে একজন বস আছে প্রধান, আর বাকিগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ড। তো এখন কথা হচ্ছে বস কে? উত্তর হচ্ছে বস সে যে বানায়। কি বানায়? জিনিস। পুরুষ প্রজননতন্ত্রের জিনিসটা হলো শুক্রাণু, স্ত্রী প্রজননতন্ত্রের জিনিসটা কি? ডিম্বাণু। তাহলে পুরুষের বেলায় যে শুক্রাণু বানায় ওই হচ্ছে প্রধান, এবং সেটা আর কেউ নয়, শুক্রাশয়। মলাশয় যেমন মল বা হাগা ধারণ করে, শুক্রাশয় ওরকম শুক্রাণু বানায়। সো আমাদের শরীরে 3টা শয় আছে যাদেরকে বলে মিশ্র গ্রন্থি। এটা দিয়ে আমি শুরু করি। এই 3টা একসাথে একটু কোরিলেট করে পড়বা। আমরা আসতেছি ধাপে ধাপে, ধৈর্য ধরো। আমরা 1.5 ঘন্টার মধ্যেই শেষ করব ভাইয়া, 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। এটা পরীক্ষায় আসে। তাহলে নামের শেষে 3টা শয় থাকলেই বুঝবা এটা মিশ্র গ্রন্থি। এক হচ্ছে অগ্নাশয়, 2 হচ্ছে শুক্রাশয় এবং 3 হচ্ছে ডিম্বাশয়। এখন জলাশয়, মলাশয়, পিত্তাশয় এইসব চিন্তা করেন না মহাশয়, ঠিক আছে? 3টা শয়, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এরা মিশ্র। কেন মিশ্র সেটা নিয়ে আলোচনা এখন যাচ্ছি না।
শুক্রাশয় ডিম্বাশয় কেন মিশ্র, এটাতে আলোচনায় একটু পরে আসবো। তো পুরুষ প্রজননতন্ত্রের প্রধান যে অংশ সেটাই হলো শুক্রাশয়, বিখ্যাত শুক্রাশয়, যার নাম দিয়েছে টেস্টিস। আজীবন মনে রাখবা যে নামের শেষে ইস মানে 1 বছর, কিন্তু ছেলেরা তোমাদের টেস্টিস কয়টা? তোমাদের টেস্টিস কয়টা? একটা? নিশ্চয়ই না। কয়টা বলো, জানো কোথায় আছে? টেস্টিস 2টা। টেস্টিস 2টা, তাহলে বহু বচন, এই বহু বচনে হয় এস, টেস্টেস। আর মজার বিষয়, কেন এর নাম টেস্টিস? টেস্ট মানে পরীক্ষা করা। আগে যখন বাচ্চা হইতো, তাহলে এটা ছেলে না মেয়ে দেখার জন্য জাস্ট প্যান্ট খুলে দেখা হইতো যে তার এই টেস্টিস আছে কিনা, যদি থাকে সে পোলা, না থাকলে মাইয়া। সো অনেকেই বলে যে এ কারণে এর নাম হচ্ছে টেস্টিস, এটা দিয়েই পরীক্ষা করা হইতো এটা পোলা না মাইয়া। বুঝতে পারছো? কারণ টেস্টিস থাকে, ছেলেরা বলো টেস্টিস কই থাকে? টেস্টিস থাকে আমাদের দেহের ভেতরে না, একটু বাইরের দিকে। এই বাইরের দিকে থাকার কিছু কারণ আছে, আমরা ধাপে ধাপে যাব। তাহলে প্রথমে আসি শুক্রাশয়, যার ইংলিশ হচ্ছে টেস্টিস। এই টেস্টিস থেকে একটা স্টেরয়েড ধর্মী হরমোন তৈরি হয়। তাহলে টেস্টিস থেকে যে স্টেরয়েড ধর্মী হরমোন তার নাম টেস্টোস্টেরন। আচ্ছা, তাহলে এই যে শুক্রাশয়, এটাকে বলা হয় মানুষের প্রধান জননাঙ্গ, প্রধান মুখ্য। প্রশ্ন হচ্ছে কেন? কারণ সেই বানায়, কি বানায়? শুক্রাণু বানায়। কিভাবে বানায় আমরা সব ধাপে ধাপে দেখব। আর বাদ বাকি আমরা শুক্রাশয়ের পর যা যা পড়বো সেটাই হচ্ছে কি? গৌণ জননাঙ্গ। তাহলে এখন আসি এই শুক্রাশয় নিয়ে পড়াশোনা। আমি কিছু লিখি, কিছু বইয়ে কি আছে সেটা দেখি। তাহলে প্রথম কথা, মানুষের শুক্রাশয় 1 জোড়া। এবং এই যে শুক্রাশয়, এক ছেলেরে বলছিলাম, এই বল ডিম্বাশয় যদি ডিম্বাকার হয়, শুক্রাশয় কি আকার? ওই শালার ভাই বলে শুক্রাকার। লাথাই ধরে, শুক্রাকার আবার কোনো আকার নাকি রে ভাই? মনে রাখে শুক্রাকারও আসলে কি বলছি, সরি, শুক্রাশয়ও আসলে কি? ডিম্বাকার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে শুক্রাশয় 2টা যে থলের মধ্যে থাকে, এটা তোমরা ফিল করতে পারো বাইরে থেকেই, এটাকে বলে অন্ডথলি। এটাকে আবার অন্ধথলি বলিস না, এটা হচ্ছে অন্ডথলি, যার ইংলিশটা হচ্ছে স্ক্রোটাম। এবং এই থলির মধ্যে যে 2টা শুক্রাশয় থাকে, তোমরা বুঝতেছো ছেলেরা, যেটাকে অনেকেই বল বলে, শুক্রাশয় 2টা। এই যে দেখবা, খেয়াল করে দেখবা যে এই 2টা, এটা পরীক্ষা আসে, এই যে 2টা শুক্রাশয়, দেখবা যে বাম পাশটা একটু নিচের দিকে ঝোলা আছে। প্রশ্ন হচ্ছে কেন ঝোলা আছে? তার আগে বলি, বামটা নিচের দিকে থাকে, এটা পরীক্ষা আসবে। কেন সেটা আসবে না। কেন? অনেক কারণ আছে। বাম পাশের যে স্পারমাটিক কর্ড, এটা লম্বা। তবে আমার কাছে মনে হয় বিখ্যাত কারণ হচ্ছে, 2টা যদি একই লেভেলে থাকতো ভাই, তাহলে সংঘর্ষে একটা ভয়ানক কিছু হতে পারতো। সো আলহামদুলিল্লাহ যে একটু উপর নিচে আছে, যাতে সহজে কি হয়, একটু মানে পিছলে যেতে পারে, এরকম কিছু একটা। তো যেটা আমি বলতেছিলাম, এই যে এইটা পরীক্ষা আসবে যে বাম দিকেরটা কিছুটা বড় এবং ঝোলা। এখন ব্যাপারটা কি এমন কিনা আমি জানি না, যে যারা ডান হাতে লেখে তার বামটা নিচের দিকে ঝোলা, আর যারা বাম হাতে লেখে তার ডানটা নিচের দিকে ঝোলা। আমি জানি না এমন কিনা। তোমরা যদি কেউ বাম হাতে লেখা করো, একটু চেক করে আমাকে জানাইও পার্সোনালি, আর গবেষণার হেল্প হবে যে তার কি ডান দিকটা কিনা। এইখান থেকে আমরা একটা কোরিলেট করে পড়বো যে মানুষের শুক্রাশয় যে ডান এবং বাম, এই যে বাম দিকের যে শুক্রাশয়, এইটা হচ্ছে একটু নিচের দিকে থাকে। তাহলে বাম শুক্রাশয় নিচের দিকে থাকে, এর সাথে কোরিলেশন কি? এর সাথে কোরিলেশন হচ্ছে মানুষের যে বৃক্ক 2টা, বৃক্কের বেলায় ডান বৃক্ক নিচে থাকে। তাহলে উপর নিচ দিয়ে তোমাদের বইয়ে কিন্তু 2টা কথা আছে। তাহলে শুক্রাশয়ের বেলায় বামটা নিচে, বৃক্কের বেলায় ডানটা নিচে। আর ডান বৃক্ক কেন নিচে? কারণ তার উপর থাকে যকৃত। প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন আসো খুবই মজার বিষয় হলো, যখন আমরা মায়ের পেটে থাকি, আমাদের এই বল 2টা পেটের ভেতর মানে কি? এটা তো উদর, আর একটু নিচে
এই জায়গাটাকে বলে পেলভিস, যেখানে আমাদের যন্ত্রপাতিগুলো থাকে। এই যে পেলভিসের গহ্বরের ভিতর শুক্রাশয় শুক্রাশয় ছিল যখন আমরা মায়ের পেটে ছিলাম। কিন্তু যখন আমরা দুনিয়ায় আসলাম, এই আসার মুহূর্তে বা দুনিয়ায় যখন আসবো, আসার পর বা আসার মুহূর্তে এই যে শুক্রাশয় দুইটা বাইরে আসছে। কার বাইরে আসছে? উদর গহ্বর বা পেলভিক গহ্বরের বাইরে আসছে। এ কারণে এটা কিন্তু আমরা ফিল করতে পারি, এবং এইটা বাইরে না আসলে কিন্তু বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেত। কি সেটা? তোমরা জানো আমাদের বডি টেম্পারেচার হলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বাইরের তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কম। এবং এই শুক্রাশয় কিন্তু তাপমাত্রা খুব বেশি পছন্দ করে না, কারণ বেশি হট হয়ে গেলে, মানে বেশি তাপমাত্রা যদি থাকে, যে এখন রাজশাহীতে যে অবস্থা, এরকম তাপমাত্রা এটা বিপজ্জনক। তো আমাদের দেহের ভেতর তাপমাত্রা বেশি থাকার কারণে শুক্রাশয় শুক্রাণু তৈরি করতে কিন্তু বাধাগ্রস্ত হইতো। এই জন্য এটা পরীক্ষায় অনেকবার আসছে যে অ্যাবডোমেন মানে উদর, এক্সট্রা মানে বাইরে, তার আমাদের শুক্রাশয়টা কিন্তু উদরের বাইরে থাকে। এটাকে বলে বহিঃউদরীয় অঙ্গ, কারণ বাইরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম, 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম, এবং এই কম তাপমাত্রায় কিন্তু শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে আজকে যদি এটা বাইরে না এসে ভেতরেই থাকতো, শুক্রাণুই হইতো না। বাচ্চা কাচ্চা তো পড়ে। একবার ডিউটি করতেছিলাম, তো একটা পোলা, ওর প্রায় 18 বছর পার হবে, ওর না এই জায়গায় একটা টিউমার নিয়ে এসে আসলো, মানে ফুলে গেছে টিউমার। সে ভাবছে টিউমার, তো পরে অপারেশন করে দেখে এটা টেস্টিস, মানে এই যে শুক্রাশয় বল। অবাক, কি ব্যাপার, এই ছেলে তোমার টেস্টিস জায়গায় নাই, তুমি এতদিন বুঝো নাই। স্বাভাবিক, ও বুঝবে কেমনে? ধর তোর 2টা চোখ, আমার একটা নাই, এ না বোঝা যায়, কিরে তোর 2টা, আমার কেন একটা? কিন্তু ওইটা তো আর সবাই মানে ওপেনলি, মানে কেউ কারো তো দেখছে না। ও 18 বছরেও বুঝে নাই যে ওর একটা ছিল না। তো এই একটা অবস্থা। সো চেক করে দেখো তো সব ঠিক আছে কিনা। তাহলে শুক্রাশয় বাইরে থাকে কেন? পরীক্ষা আসবে, কারণ বাইরে টেম্পারেচার কম, আর কম টেম্পারেচারে শুক্রাণু তৈরি কিন্তু ভালো হয়। এজন্যই তোমরা একটা জিনিস দেখবা, যে যখন গরমকাল, তো গরম মানে তো ভাই এই দেহের ভিতর তো ভাই মানে এমনি গরম, তো গরমকালে কিন্তু শুক্রাশয় অনেকটা দূরে সরে যায়। আবার যখন ঠান্ডাকালে দেখা গেল এই পেলভিক এই জায়গার কি তাপমাত্রা বেশি, তখন শুক্রাশয় কিন্তু একটু দেখবে উপরে উঠে আসে। খেয়াল করছো কিনা? খেয়াল করছো। এটাই হচ্ছে কারণ। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম এই কথাটা। এখন এই তোমরা অর্কিড নাম শুনছো ভাইয়া? অর্কিড গাছ তুললে দেখবা ওর নিচে 2টা এরকম বলের মতো আছে। এই জন্য শুক্রাশয়ের বায়োলজিক্যাল নাম হলো অর্কি। এজন্য শুক্রাশয়ের আবরণকে বলা হয় মেসোরকিয়াম। তাহলে একটা জিনিস মনে রাখবা, এই যে শুক্রাশয়, এর আবরণ হচ্ছে মেসোরকিয়াম। এটা কিন্তু যারই শুক্রাশয় আছে তারই আবরণের নাম হচ্ছে মেসোরকিয়াম। এখন হৃৎপিণ্ডের আবরণ যেমন কি ভাই বলতো? পেরিকার্ডিয়াম। কিন্তু তার 3টা লেয়ার আছে না? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, বলো আছে কিনা? তো এক্স্যাক্টলি শুক্রাণুরও আবার 3টা লেয়ার আছে। এই লেয়ার 3টার নাম আমরা মনে রাখি ভেজাল টেস্টিস। তবে আজমল স্যারে এই 3টা লেয়ারের কথা বলা নেই, একটার কথা বলা আছে, সেইটা হলো অ্যালবুজিনিয়া। তাহলে যেহেতু নাই, আমি তোমাদের এক্সট্রা প্যারা দিচ্ছি না। তাহলে শুক্রাশয়ের চারদিকে আছে অ্যালবুজিনিয়া। বলো কি আছে ভাইয়া? অ্যালবুজিনিয়া। কিন্তু তারও বাইরে আছে ভ্যাজাইনালিস, তার ভেতরে আছে ভাস্কুলাসা টেস্টিস। তো একটা দিয়েছে, ওকে ফাইন, একটা আমরা পড়ি। এইবার আসো কাহিনী, সেটা হচ্ছে এই সেই আমাদের শুক্রাশয় কেটে ফেলা হয়েছে। তো এই শুক্রাশয়ের ভেতর কি আছে, সিরিয়ালটা আমরা একটু মনে রাখবো। তো আমি একটু খেয়াল করো, প্রথমে এখানে আছে সিমেন মানে বোঝো বীর্য। এই বীর্যের একটা উপাদান হলো শুক্রাণু। তো এই যে সিমেন বা বীর্য, ফেরা মানে বহন করা। তোমরা পরিফেরা নাম শুনেছো? পরিফেরা মানে কি? ছিদ্র বহন করে, রাইট? তো সেরকম সেমিনিফেরাস মানে সিমেন বহনকারী নালী। তো আল্লাহ তাআলা মানুষের প্রত্যেক শুক্রাশয়ে প্রায় 1000 খানেকের মতো এই নালী দিছে। এই সেই সেমিনিফেরাস নালী, এই যে ভেতরে এই সেই সেমিনিফেরাস নালী। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বোঝো। এই যে সেমিনিফেরাস নালী, এই তোমরা একটু হয়েছে শীতকাল গরমকাল তো অনেক আগেই গেছে, তোমরা এখনই আসো কেন? আর বল মানে আমি বাংলায় বললাম, এটাকে
আরও অনেক বাংলায় বলে, সব কথা আসলে এখানে বলা যাচ্ছে না, অফলাইন হলে বলতাম। ব দিয়েই বলে, কেউ বয় রস্যইকার বি দিয়ে এরকম সামথিং কিছু বলে, বুঝতেছো তো? আমাদের এক বড় ভাই এরকম বলতো, এই আমার অনেক বেশি বল আছে। তা আমি ভাবছিলাম অনেক বেশি পাওয়ার আছে, পরে বুঝলাম যে কি আছে উনি বোঝাইতে চাইছিল। আচ্ছা তাকাও, যেটা বলতেছিলাম ভাইয়া, এই যে সেমিনিফেরাস নালিকা, এরকম আমাদের একটা শুক্রাশয়ে হাজারখানিক সেমিনিফেরাস নালিকা আছে। যেহেতু এর নাম সেমিনিফেরাস নালী, ও সিমেন্ট পরিবহন করবে এবং আসলে হবে কি জানো, ওই নালীর ভিতর, আমি এটা একটু একে একে বোঝাই, এটা একে একে বোঝাই, দেখো দেখো এটা একটু একে একে বোঝাই। মনে করো এই সেই আমাদের জিনিসটা, এই যে সেমিনিফেরাস নালী, এই যে শুক্রাশয়, এর ভেতর আমি না পেঁচা একটু সিম্পলি স্ট্রেইট আঁকি। মনে করো এটাই হচ্ছে সেই সেমিনিফেরাস নালী, এরকম 1000টা আছে, এটা একটা সেমিনিফেরাস নালী। ভালো করে বোঝো, এই সেমিনিফেরাস নালিকার যে প্রাচীর, এই যে প্রাচীর, এই প্রাচীরটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে তো আবরণী কলা। এই জার্মিনাল এপিথেলিয়ামে কি হয়েছে জানো, দুই ধরনের কোষ আছে। এই জার্মিনাল এপিথেলিয়ামে দুই ধরনের কোষ আছে। এর মধ্যে একটা কোষ জেনারেট করবে স্পার্ম, স্পার্ম মানে শুক্রাণু। তো যে শুক্রাণু তৈরি করবে তাকে বলবো স্পারমাটো, আর জেনিক, জেনেসিস মানে কি তৈরি করা, তাকে বলবো স্পারমাটোজেনিক কোষ। ভাইয়া এই স্পারমাটোজেনিক কোষ থেকে শুক্রাণু তৈরি হবে, ভালো করে খেয়াল করো। আর এই যে শুক্রাণু, এরকম একটা বস জিনিস তৈরি হয়েছে, ওর তো খাবার দাবার লাগবে, ওকে পুষ্টি দেওয়া লাগবে। ওকে পুষ্টি দেওয়ার জন্য এই জার্মিনাল এপিথেলিয়ামের পাশে, মানে জার্মিনাল এপিথেলিয়ামে দুই ধরনের কোষ আছে, একজন তো শুক্রাণু বানাবে, আর একটা কোষের নাম হলো সার্টোলি কোষ। সার্টোলি কোষ, এই সার্টোলি কোষ শুক্রাণুকে কি দিবে, শুক্রাণুকে পুষ্টি দিবে। পুষ্টি দিবে কাকে, শুক্রাণুকে পুষ্টি দিবে। তাহলে চিন্তা করো, এই সেই সেমিনিফেরাস নালিকা যার জার্মিনাল এপিথেলিয়াম থেকে শুক্রাণু তৈরি হয়, এবং সেখানে সার্টোলি কোষ আছে যেটা শুক্রাণুকে পুষ্টি দেয়। এখন এইটা যদি একটা সেমিনিফেরাস নালিকা হয়, আমি সেমিনিফেরাস নালিকাকে একটু গ্রিন করে দেই, তাহলে এইটা যদি হয় সেমিনিফেরাস নালিকা, 1000টা আছে সেমিনিফেরাস নালিকা, ভালো করে বোঝো। এই নালিকার প্রাচীর থেকে শুক্রাণু তৈরি হয় এবং সার্টোলি কোষ আছে যেটা শুক্রাণুকে পুষ্টি দেয়। ফাইন, এখন এই সেমিনিফেরাস নালিকার মাঝখানে এই মাঝখানে এখানে কিছু কোষ আছে, এখানে কিছু কোষ আছে। যেহেতু এই কোষটাই দুই নালীর মাঝে, ইন্টার মানে কি দুইটার মাঝে, একে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। একে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ, এবং বিজ্ঞানীর নামে ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিগ। লিডিগ ভাইয়া, লিডিগ। এবং এই সেই বিখ্যাত কোষ যেখান থেকে ক্ষরণ হয় টেস্টোস্টেরন হরমোন। তাহলে লক্ষ্য করো শুক্রাশয়ের গুরুত্বপূর্ণ কাজ, সে যখন শুক্রাণু তৈরি করে, এটা তার বহিঃক্ষরা কাজ, যেটা এই নালীর মধ্য দিয়ে পরিবহন হবে। আর এই যে সেমিনিফেরাস নালিকার মাঝে মাঝে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ, এই কোষ থেকে ক্ষরণ হয় টেস্টোস্টেরন, যেটা হরমোন। তাহলে একই সাথে সে শুক্রাণু এবং হরমোন দুটোই তৈরি করছে, তাই কিন্তু সে মিশ্র গ্রন্থি, তাই সে কি মিশ্র গ্রন্থি। তাহলে এই কথাটুকু জানতে হবে। এবার যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, এরকম 1000 সেমিনিফেরাস নালিকা, 1000 সেমিনিফেরাস নালিকা এই জায়গায় এরা একসাথে যুক্ত হয়ে একটা জালের মতো তৈরি করবে, একটা জালের মতো তৈরি করবে। তো তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম শুনেছ, তাহলে সেমিনিফেরাস নালিকাগুলো মিলে কি হবে, তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম শুনেছ, অন্তঃপ্লাজমীয় জালিকা। তো রেটি মানে জাল, তাহলে এরা মিলে একটা জালের মতো তৈরি করবে, নাম হবে রেটি। আর যেহেতু টেস্টিসের ভেতর, তাহলে এটার নাম হবে রেটি টেস্টিস, রেটি টেস্টিস। এই রেটি টেস্টিসগুলো মিলে এবার প্রায় 20টা নালী হবে এখানে, এই যে 20টা নালী, এই নালীটা কি করবে, শুক্রাণুকে শুক্রাশয় থেকে এই যে বের করে নিয়ে যাবে। যেহেতু এটা একটা নালী, তাহলে আমি এইটার নাম কি হবে, দেখো এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আসে। এই যে নালীটার নাম কি, যেহেতু এটা ভেসেল, ভাস, এবং যেহেতু বেরিয়ে যাবে শুক্রাশয় থেকে, বেরিয়ে যাবে ইফারেন্ট, সো এটাকে বলে ভাস ইফারেন্সিয়া, ভাস ইফারেন্সিয়া। তাহলে দেখো সেমিনিফেরাস নালিকা মিলে জালের মতো হলো রেটিটেস্টিস, জালের মতো হলো রেটিটেস্টিস, এবং রেটিটেস্টিসগুলো শুক্রাণুকে যখন বের করে নিল, এই নালীটার নাম ভাস,
এবং বের হয়ে গেল, তাই এটার নাম ইফারেন্সিয়া। তাহলে শুক্রাশয়ের ভেতর এই তিনটা কথা মনে রাখবা। শুক্রাণু তৈরি হয় সেমিনিফেরাস নালীতে, ওরা মিলে জালের মতো তৈরি করে, রেটি মানে জাল, সেখান থেকে সেটা চলে যায় ভাস ইফারেন্সিয়া। শুক্রাশয় থেকে ভাইয়া এতটুকুই পড়া, এতটুকুই পড়া। তাহলে আমরা কি কি শিখলাম? আমাদের শুক্রাশয় কয়টা ভাইয়া? দুইটা। উদরের ভেতরে থাকে না বাইরে থাকে ভাইয়া? বাইরে থাকে। বাইরে থাকলে লাভ কি ভাইয়া? লাভ কি বলো? নালে বাচ্চা হইতো না। এখন তোমাদের জন্য সতর্কতা, এই যে যখন তোমরা শীতকাল আসে খুব গরম পানি দিয়ে গোসল করো, তো এইটা কিন্তু একটু সাবধান, যে বেশি গরম যদি আবার ওই শুক্রাশয়ের আশপাশ থাকে তাইলে কিন্তু বংশ নির্বংশ হওয়ার একটা চান্স আছে। আর একটা ব্যাপার, আমরা অনেক সময় মোবাইল কি করি পকেটে রাখি, এবং খেয়াল করো অনেক সময় তোমার কলের উপর কল দিচ্ছে আর তুমি ধরছো না। এতে করে কি হবে বলো ভাইয়া? মোবাইল পকেটে রাখলেও ভাইয়া ভাইব্রেশন বা কল আসলে সাথে সাথেই বের করে ধরবা। দেখা গেল মোবাইল রাখছো পকেটে আর কেউ তোমারে কল দিচ্ছে, তুমি আর কল ধরছো না, যা বেড়া তুমি ওরে গাইলাচ্ছ, যা বেড়া তুই মর বেড়া। কিন্তু এক সময় কি হবে জানো? এই মোবাইল বাজতে বাজতে হয়ে যাবে গরম, ফলে মোবাইল পকেটে আছে তার আশপাশও হয়ে যাবে গরম, আর কে জানি গরম ভালোবাসে না, তখন সেও গরম হয়ে তুমি মরবা বেড়া, মানে মরবা না, সমস্যা হইতে পারে। অনেকেই আবার আছে ল্যাপটপ যেটা কোলের উপর বসানো হয়। ভাই ল্যাপটপ কোলের উপর নিয়ে তুমি কাজ করছো, ল্যাপটপও গরম। আর কিছু বললাম না, এখানে অনেক মানুষ ক্লাস করছো, আমি খুব মিস করছি আমার অফলাইন ক্লাসরুম। ওকে ফাইন, যতটুকু বলা যায় অনলাইনে। কিন্তু বুঝছো কি, এটা খুবই সতর্কতা। এই জন্য লুঙ্গি পরে ভাইয়া ঘুরে বেড়া ভালো, লুঙ্গি পরে ভালো ভাইয়া, সবসময় লুঙ্গি পরবা, অলওয়েজ বাতাস, মানে এটা ভালো, এটা খুবই ভালো, খুবই ভালো। তো চলো আমরা কিন্তু শুক্রাশয় পড়ে ফেলছি, ইন্টারস্টিশিয়াল কোষ, লিডিক কোষ, এগুলো পড়ে ফেলছি। কাজ কি? ভাস ইফারেন্সিয়া, শুক্রাণু নিয়ে বেরিয়ে গেল। এইবার কি হবে দেখো, এই ছবিটার দিকে তাকাও। এই যে শুক্রাশয়, আগে দেখো, এই সেই শুক্রাশয় যেখান থেকে শুক্রাণু ধরো বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর শুক্রাশয়ের মাথায় টুপির মতো একটা অংশ আছে। ভাইয়া বলো তো, কারো যদি উপরে কোনো অংশ থাকে, এপি মানে কি উপরে, তাহলে এই জিনিসটার নাম হলো এপিডিডাইমিস। বুঝতে পারছো? তাহলে এপিডিডাইমিস মানে কি? এপি মানে কি? উপরে, এপি মানে উপরে। তাহলে শুক্রাশয়ের পরের অংশটার নামই হলো এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের তিনটা অংশ আছে, জাস্ট এতটুকু মাথায় রাখো। এর একটা মাথা আছে মস্তক, এইটা হচ্ছে ভাইয়া দেহ, আর এইটা হচ্ছে লেজ। তাহলে এপিডিডাইমিস কি? শুক্রাশয়ের পরের অংশ। কি কি জিনিস আছে বাবু এর মধ্যে? মস্তক, দেহ, লেজ। কি করে এই এপিডিডাইমিস? এই যে শুক্রাশয়ের থেকে যে শুক্রাণুটা তৈরি হলো, সেই শুক্রাণু তো এর মধ্যে যায়। এপিডিডাইমিস এই শুক্রাণুকে জমা রাখে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই শুক্রাণুর সাথে যদি কোনো খারাপ কিছু পদার্থ থাকে তাকে আলাদা করে। যেমন একটা কথা বলি, ধরো তুমি ধান মাড়াই করছো, ওই ধানের সাথে অনেক কি থাকে? খড়কুটা থাকতে পারে, ধানের সাথে আমরা বলি চিটা, পাতান থাকতে পারে। তো আমরা কি করি? পাখা করে ধান থেকে ওই খড়কুটাগুলো আলাদা করি। তুমি বলো তো, ধান মাড়াই করার পর ধানের সাথে খড়কুটা, কিছু ধুলাবালি আছে, চিটা আছে, পাতান যেটাকে বলি, এই অবস্থায় যদি ধানটা বিক্রি করো দাম বেশি হবে? হবে না। কিন্তু যদি তুমি ধান থেকে ওই আবর্জনাগুলো পরিষ্কার করো, এবার কিন্তু এই ধানের বস্তার দাম বেশি হবে। সো এক্স্যাক্টলি শুক্রাণু তৈরি হওয়ার সময় এর সাথে কিছু কঠিন ও অসার পদার্থ ছিল। এপিডিডাইমিসের দায়িত্ব হলো যে শুক্রাণুর সাথে যে ভেজালগুলো আছে তুমি এটারে হটায় ফেলবা। এর জন্য 1 মাস শুক্রাণু এখানে জমা থাকে, এবং এর জন্য যত পুষ্টি দেওয়া লাগে শুক্রাণুকে এপিডিডাইমিসও দেয়। তাহলে এই যে এপিডিডাইমিস, তার কাজটা খেয়াল করো, সে শুক্রাণুর ভেতর থেকে তরল ও কঠিন এই পদার্থগুলো, অসার পদার্থ আলাদা করে শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। অর্থাৎ ধান থেকে যদি আমরা খড়কুটা আলাদা করি ধানের দাম বাড়বে, শুক্রাণু থেকে ভেজাল আলাদা করলে ওর পাওয়ার বাড়বে, নিষেক ক্ষমতা বাড়বে। ঠিক আছে? এবং সাথে পুষ্টি দেওয়া লাগবে যাতে শুক্রাণুগুলো সতেজ থাকে। এখন চিন্তা করো ভাইয়া, এই যে এপিডিডাইমিস, তার কাজ বুঝে গেলাম। এপিডিডাইমিসের পর একটা বিশাল নালী আছে, এই সেই বিশাল নালী খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের জন্য, যাকে বলে ভাস ডিফারেন্স। তাহলে মনে রাখিস, এপিডিডাইমিসের আগে ছিল ভাস ইফারেন্স দিয়ে বের হইছে, আর এপিডিডাইমিসের পর ভাস ডিফারেন্স। প্রায় 45 থেকে 50 সেন্টিমিটার এই লম্বা নালীটা অনেকেই সামান্য লুঙ্গির বিনিময়ে কেটে ফেলে ভাইয়া, মানে খুবই দুঃখজনক।
যারা বুঝলি না তাদেরকে আমি ব্যাপারটা বোঝাই। এই সেই ভাস ডিফারেন্স যেটা শুক্রাণু পরিবহন করে এই যে এতটা রাস্তা নিয়ে আসে, নিয়ে আসার পর এখানে কি হয় আমি বলছি, তার আগে আমি কথাটা বলি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নাম শুনেছ? নাম শুনেছ? অবশ্যই শুনেছ। তো দেখা যায় যে লুঙ্গির বিনিময়ে এই জিনিসটা কেটে ফেলা হয়। আরো ভালো করে ক্লিয়ার করেই বলি, বলতে চাচ্ছিলাম না, বলি। আচ্ছা বলি, এটা খুব খারাপ কথা না, একটাও খারাপ কথা না, সবই লার্নিং। এই যে টমি মানে হচ্ছে ভাইয়া কাটা, টমি মানে কি কাটা, আর একটমি মানে কাইটা ফালায় দেওয়া, একটমি মানে কেটে ফেলে দেওয়া, কেটে ফেলে দেওয়া। তো ভাস ডিফারেন্সকে যদি তুমি কেটে ফেলে দাও, এই অপারেশনটাকে বলে ভ্যাসেকটমি। এটা খুব জটিল অপারেশন না। তো ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে যেহেতু যারা তুলনামূলক কম শিক্ষিত তারা দেখা গেল বাচ্চা কাচ্চা অনেক নেওয়ার একটা প্রবণতা আছে। আবার দেখবা যারা বেশি শিক্ষিত তারা বাচ্চা কাচ্চা কি করে, কম নেয়। তার মানে যাদের বেশি টাকা আছে তারা কম বাচ্চা নেয়, আর যাদের টাকা নাই তারা বেশি বাচ্চা নেয়। এক সময় কি হবে, তো যাদের টাকা আছে তারা কিন্তু বাচ্চাকে টাকা খরচ করে পড়াইতে পারবে, কিন্তু যাদের টাকা পয়সা কম তারা তো ভাই খুব বেশি পড়াইতে পারবে না। তখন ওনাদের বাচ্চা কাচ্চারা আবার কি কর্মজীবী হবে মানে। তো এখন দেশে কিন্তু তাহলে কোন রেশিওটা বাড়বে বোঝো, এই জন্য ভ্যাসেকটমিটা করা হয়। তো এখন কথা হচ্ছে কিছু তো গিফট দেওয়া লাগবে। তো এক সময় ছিল যে লুঙ্গি দিলেই লুঙ্গির বিনিময়ে ওরা কি করতো, এইটা কাইটা যাইতো। আর তুমি বলো এইটা যদি কাটে, এটা যদি কাটে, তাহলে শুক্রাণু তৈরি হলো সেটা কিন্তু আর এই মূত্র নালীতে আসতেছে না। মূত্র নালীতে না আসলে এটা তো আর স্ত্রী দেহে যাবেও না, বাচ্চা হবে না। তো এইটা হচ্ছে পুরুষের একটা স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি। অনেক সময় হয় কি, শিক্ষিত মানুষ বড়লোক মানুষরাও এটা করে। দেখা গেল 2টা বাচ্চা কমপ্লিট হয়েছে, তো দেখা গেল কারো ওয়াইফ বলে এই তুমি এটা কাইটা আসো, তখন আবার স্বামী বলে না আমি কাটবো, তাহলে তুমিও কাইটা আসো। মানে মহিলাদেরও একটা জিনিস আছে যেটা কাটা যায়। মানে কথা হচ্ছে কাটলে দুইজনই কাটমু, না কাটলে নাই। ঠিক আছে, মানে অনেক মেয়েরাই এটা করে যে তুমি এটা কাইটা আসো, যাতে আমার ছেলে যদি অন্য কোথাও যাও সেইখানে গিয়ে যাতে তার বাচ্চা না হয়, মানে এরকম একটা ব্যাপার আসে। তবে এটা এই শ্রেণীর জন্য করা হয় নাই, এটা মূলত করা হয়েছে এই। তো লুঙ্গির বিনিময়ে অনেকেই আছে দেখবা যে কাইটা কাইটা আসে, ওরা হয়তো অনেকেই জানেই না যে কাটলে কি হবে। মোটামুটি 3-4টা বাচ্চা হয়েছে, এবার কেটে আসে। আর না জানি এইটা কাটার কারণে কত রবীন্দ্রনাথ জন্মাইতো। রবীন্দ্রনাথ বাপের কততম বাচ্চা ছিল, 11, 12, 13 কত ছিল ভাই। তা আজকে এইটা কাটার কারণে কিন্তু ভাই আর তো বেশি বাচ্চা হচ্ছে না। হয়তো বা 12টা বাচ্চা কারো হইলে রবীন্দ্রনাথ আরও একটা আমরা পাইতে পারতাম, আসলে আমরা পাচ্ছি না আর কি, এই জিনিসটার কারণে। বাই দ্য ওয়ে, এই সেই ভাস ডিফারেন্স, যে ভাস ডিফারেন্স থেকে আমরা যেটা পড়বো, আমি যদি একটু ছবিটা এঁকে দেই, তাহলে এই ছিল আমাদের সেই বিখ্যাত শুক্রাশয়, এর মাথায় এটা এপিডিডাইমিস, এই এপিডিডাইমিস, এইটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্স যখন শেষ হয় সেই জায়গাটা একটু ফোলা থাকে, এই ফোলা জায়গাটাকে বলে অ্যাম্পুলা। ফোলা জায়গাটাকে বলে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা শব্দটা অনেক জায়গায় আছে। অ্যাম্পুলা মানে ফোলা, অ্যাম্পুলা মানে ফোলা। তো এই যে অ্যাম্পুলা দেখতেছো, এই যে ওমা হইল কি, ওই কি রে, আচ্ছা, এই যে অ্যাম্পুলা দেখতেছো, এই অ্যাম্পুলার সাথে একটা নালী এসে মিলিত হয়। এই যে জিনিসের নালী এসে মিলিত হয় আমি দেখাচ্ছি, তার নাম সেমিনাল ভেসিকল। সো ভেসিকল মানে থলে, সেমিনাল মানে সিমেন্ট। এই জিনিসটা থেকেই মূলত সিমেন্ট তৈরি হয়, আর এখান থেকে শুক্রাণু গিয়ে ওর সাথে যোগ হয়, ফাইনালি যেটা হয় সেটাই হলো অ্যাকচুয়াল সিমেন্ট। বুঝতে পারছো, তারা শুক্রাণু গেল না, কিন্তু সেমিনাল ভেসিকল থেকে যে রস ক্ষরণ হলো সেখানে কিন্তু শুক্রাণু থাকবে না, এই শুক্রাণু আর এগুলো মিলে ফাইনালি হচ্ছে সিমেন্ট হয়। তারপর এই 2টা নালী, এই যে সেমিনাল ভেসিকলের নালী আর ভাস ডিফারেন্সের নালী, এই 2টা মিলে যে নালী হয় এই নালীটাকে বলে ক্ষেপণ নালী। ভাইবো না যে খুব ক্ষেপে আছে, ক্ষেপণ নালী মানে এখান থেকে নিক্ষেপ হয়, শুক্রাণুটা নিক্ষেপ হয় কোথায়, মূত্র নালীতে। কোথায় নিক্ষেপ হয়, মূত্র নালীতে। তাহলে এপাশ থেকে একটা যাবে, এপাশ থেকে একটা যাবে। তার মানে এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়লাম, শুক্রাশয়, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, এরা প্রত্যেকেই হলো 2টা করে, কারণ এই দিক দিয়েও যা গেছে এই দিক দিয়েও হুবহু তাই যাবে। আর এই জায়গাটা হচ্ছে মূত্রনালী, এই জায়গাটা হচ্ছে মূত্রনালী, যেটা দিয়ে একই সাথে মূত্র এবং বীর্য দুটোই বের হয়। তাই পুরুষের বেলায় এটাকে বলে রেচন জনন নালী।
তাহলে মানুষের এই রেচন জনন নালী হলো ভাইয়া একটা, মানুষের এই রেচন জনন নালী হলো ভাইয়া একটা। বুঝতে পারছো? আমি যদি এটাকে একটু কপি করি, দাঁড়াও, তা তোমাদেরকে একদম পুরো ব্যাপারটা দেখাই। আচ্ছা, এটাকে একটু কপি করলাম, তাহলে এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। এই যে খেয়াল করো, তাহলে মনে করো এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে এই যে ভাঁজ ডিফারেন্স বের হয়ে আসলো, সেটা ফুলে গেল। এই যে সেমিনাল ভেসিকল, এই মিলে হচ্ছে যে ক্ষেপণ নালী, এই যে ক্ষেপণ নালী। এটা আবার অনেক বেশি হয়ে গেল, এত বেশি অসামঞ্জস্য লাগছে। তার মানে দেখো, পরীক্ষা যদি বলে শুক্রাশয় কয়টা, বল 2টা, এপিডিডার্মিস কয়টা, 2টা, ভাঁজ ডিফারেন্স কয়টা, 2টা, সেমিনাল ভেসিকল কয়টা, 2টা, ক্ষেপণ নালী কয়টা, 2টা। এখন এইটা হলো মূত্রনালী, মূত্রনালী কয়টা, একটা। এখন বলতো ভাইয়া মূত্রনালীর উপরে কি আছে, মূত্রনালীর উপরে কি আছে, মূত্রথলি আছে। তো মূত্রথলি কিন্তু আর জননতন্ত্রের অংশ না, কারণ ও তো মূত্র ধারণ করে, শুক্রাণু তার উপরে যাবে না, শুক্রাণু নিচে চলে আসবে। এখন এই মূত্রথলিরই অপোজিট, মূত্রথলিরই আকৃতির অপোজিট ত্রিকোণাকার একটা গ্রন্থি এখানে থাকে, এর নাম হলো প্রোস্টেট, এর নাম হলো প্রোস্টেট। তাহলে পুরুষের জনন গ্রন্থি 2টা ভাইয়া, একটা হচ্ছে প্রোস্টেট, এই পথে প্রোস্টেট পথে পুষ্টি দেয়, আর সে একটা ক্ষারীয় তরল ক্ষরণ করে। কারণ কি জানোস, শুক্রাণু যদি ক্ষারীয় না হয়, মেয়েদের আবার জননাঙ্গে আছে ল্যাকটিক অ্যাসিড। এই শুক্রাণু যখন মেয়েদের জননাঙ্গে প্রবেশ করবে, ওই অ্যাসিডের ক্রিয়ায় তো সে মইরাই যাবে, বাচ্চা তো পড়ে। এই জন্য ওই অ্যাসিডকে প্রশমিত করার জন্য শুক্রাণুকে হইতে হবে ক্ষার, সিমেন্টকে হইতে হবে ক্ষারীয়। শুক্রাণুকে তো ক্ষার না, সিমেন্ট বা বীর্যকে ক্ষারীয় হইতে হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই আমাদের প্রোস্টেট গ্রন্থি, যেটা শুক্রাণুকে পুষ্টি দেয়। তারপরে শুক্রাণুর বড়ই পুষ্টি দরকার, এখানে তাকে পুষ্টি দিল সার্টোলি কোষ, এখানে এপিডিডাইমিস তাকে পুষ্টি দিচ্ছে। আবার দেখ, এই সেমিনাল ভেসিকল থেকে কিছু রসক্ষরণ হয়, যার মধ্যে আছে ফ্রুক্টোজ, সেও তাকে পুষ্টি দেয়। এই ব্যাটার খুব পুষ্টি দরকার। আবার প্রোস্টেট গিয়েও তাকে পুষ্টি দেয়, সাথে ক্ষারীয় করে। অ্যান্ড লাস্ট ওয়ান ভাইয়া, এই যে ইউরেথ্রার সাথে মটর দানার মতো 2টা গ্রন্থি আছে দুই পাশে। এই যে দেখ, মটর দানার মতো 2টা গ্রন্থি আছে। চিন্তা করতো, এই গ্রন্থিটা কি বাল্বের মতো না, বাল্ব, বাল্ব, উচ্চারণ ঠিকঠাক করিস, বাল্ব, নাহলে ঝামেলা আছে। এই বাল্ব কার সাথে লেগে আছে ভাইয়া, ইউরেথ্রার সাথে লেগে আছে, তাই এই গ্রন্থিটার নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এই গ্রন্থিটার নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। তাহলে ঘটনা কি দাঁড়ালো, এই সিরিয়ালটা তোমাকে পড়তে হবে। তাহলে পুরুষ মানুষের 2টা গ্রন্থি ভাই, 2টা গ্রন্থি ভাই, একটা হচ্ছে প্রোস্টেট আর একটার নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি কিন্তু 2টা, তাহলে একটা কি প্রোস্টেট একটা, আর এই মূত্রনালী একটা, এই সংখ্যাগুলো আসে। এই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থির আরেকটা নাম হলো কাউপারের গ্রন্থি। এই কাউপারের মধ্যে আছে কা থেকে মনে রাখবি কাস, মিউকাস। এই গ্রন্থিটা সিমেন্ট বা বীর্যকে পিচ্ছিল করে, বীর্যকে পিচ্ছিল করে, মিউকাস পিচ্ছিল করে। তাহলে বীর্য পিচ্ছিল হইতে হয়, পিচ্ছিল করে কাউপারের গ্রন্থি। এই দুইটার যে রস, সেই রসটা সে তারা মিউকাস ক্ষরণ করে, সেই মিউকাসটা শুক্রাণুকে বা মানে সিমেন্টকে পিচ্ছিল করে। তাহলে দেখ, সিমেন্টের পুষ্টি কোথায় কোথায়, এখানে পুষ্টি দেয় সার্টোলি কোষ, ওই যে সেমিনিফেরাস নালিকায়, এই শালাও পুষ্টি দেয়। এ তো পরিবহন করে, এর কাইটা ফেললে তো বুঝছস কি হবি। এই যে সেমিনাল ভেসিকল থেকে কিছু পদার্থ ক্ষরণ হয়, যেটা আমরা বই থেকে পড়ব। এই যে সেমিনাল ভেসিকল থেকে কি কি পদার্থ ক্ষরণ হয় সেটা দেখো। সেমিনাল ভেসিকল থেকে, এটা পরীক্ষা আসছিল, এই যে সেমিনাল ফ্লুইড ক্ষরণ হয়। তাহলে বীর্যের এই যে সিমেনের 70%ই আসে এই সেমিনাল তরল থেকে। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এই ফ্রুক্টোজটা শুক্রাণুকে পুষ্টি দেয়, শুক্রাণুকে পুষ্টি দেয়। পাশাপাশি সাইট্রেট, ইনোসিটল, কিছু প্রোটিন আছে। তো ভালো করে পড়বি, ফ্রুক্টোজের কথাটা মনে রাখবি। তাহলে মোটামুটি ক্ষেপণ নালী হলো, মূত্রনালী হলো, আর এই যে ছেলেদের 2টা গ্রন্থি কি কি, এই যে জনন গ্রন্থি, প্রোস্টেট হলো, বাল্বো ইউরেথ্রাল হলো। যার অপর নাম কাউপার, সে মিউকাস ক্ষরণ করে, আর প্রোস্টেট ক্ষারীয় তরল ক্ষরণ করে, যেটা অম্লীয় অবস্থাকে ওই যে মেয়েদের ভেতর শুক্রাণুকে বাঁচিয়ে রাখতে হেল্প করে। এখন আসো বহি জননাঙ্গ। এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় না। ওকে, তো বাইরে থেকে দেখা যায় কোনটা, এই অন্ডথলি, এটা বাইরে থেকে দেখা যায়, যাকে বলে স্ক্রোটাম। শুধু মনে রাখিস, এই অন্ডথলির 5টা পেশি ছিল, 5 ধরনের পেশি স্তর আছে, এটা পড়বি। আর হাইড্রো মানে পানি, হাইড্রো মানে পানি, তাহলে ওর ভেতর যদি কোনো পানি জমে, একে বলে হাইড্রোসিলিক ফ্লুইড, হাইড্রোসিলিক ফ্লুইড, আর কিছু লাগবে না। এবং দেখ,
সেই কথাটাই বলছে, স্ক্রোটাম কিন্তু অনুকূল তাপমাত্রা রক্ষা করে, ওই যে বাইরে 2 ডিগ্রি কম। এবং দেখ এই স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় যদি চাপ খায় তাহলে কি পিছলে যেতে খুব সাহায্য করে, সেটাই বলা আছে। এখন হয় শিশ্ন বা যেটা পুরুষের পুরুষাঙ্গ, এই পুরুষাঙ্গের মাথাটাকে বলা হয় প্রিপিউস। আমার এক ফ্রেন্ড একবার দুষ্টুমি করে আমাকে বলল, এই ফাহাদ তোর প্রিপিউসটা দে। আমি বললাম ভাই শালা কি বলিস? তো ও আসলে এই কলমের মাথাটাকে কি বলতো? প্রিপিউস বলতো। তো আমি তো মানে তারপর থেকে কি আর বলবো, সো আমরা ওই কলমের মাথা দেখলে আমার মনে হয় এটা প্রিপিউস। ওকে, এইবার আসো, তাহলে এই প্রিপিউসটা হচ্ছে মুসলমানের সময় কেটে ফেলা হয়। প্রিপিউসটা মুসলমানের সময় কি কেটে ফেলা হয়। তো এই হচ্ছে আমাদের পুরুষ প্রজনন তন্ত্র। তাহলে আমি যদি একবার সামারি করি, এই জিনিসটাই পরীক্ষায় আসবে, মানে যদি আসে এর মধ্যেই এমসিকিউ আসবে। তাহলে একদম সামারি করব লাস্ট। ভাইয়া তাকাও, মানুষের এটা শুক্রাশয়, যাকে বলে টেস্টিস, এটা হলো প্রধান জননাঙ্গ, এটা হচ্ছে প্রধান জননাঙ্গ। এরপরে এই শুক্রাশয়ের ভিতরে আছে 1000টা সেমিনিফেরাস নালিকা। এই নালিকার প্রাচীরে আছে জার্মিনাল এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের ভেতরে আছে স্পারমাটোজেনিক কোষ, যেটা শুক্রাণু বানায়, সার্টলি কোষ, যেটা পুষ্টি দেয়। এই যে এই সেমিনিফেরাস নালিকার ফাঁকে ফাঁকে আছে ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। এই ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক থেকে তৈরি হয় শুক্রাণু। এবার এরা মিলে হয় রেটিটেস্টিস, এরা মিলে হয় রেটিটেস্টিস, তারা মিলে হয় ভাস ইফারেন্স। এই ভাস ইফারেন্স গিয়ে যুক্ত হয় কোথায়? এপিডিডাইমিসে, এপিডিডাইমিসে, এপিডিডাইমিসে। ওকে, আচ্ছা, সেই এপিডিডাইমিস থেকে হয় ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স ফুলে যায়, একে বলে অ্যাম্পুলা, অ্যাম্পুলা। এইটা হলো সেমিনাল ভেসিকল, যেখান থেকে 70% বীর্য এখানে চলে আসে, মানে বীর্যের 70% উপাদান। এই দুইটা নালী মিলে হয় ক্ষেপণ নালী, ক্ষেপণ নালী চলে যায় মূত্রনালীতে, ক্ষেপণ নালী চলে যায় মূত্রনালীতে। বুঝতে পারছো? এছাড়া এই মূত্রনালী কোন গ্রন্থির ভেতর দিয়ে ঢোকে? একে বলে প্রোস্টেট, একে বলে প্রোস্টেট। আর এই জায়গায় মোটর দানার মতো দুইটা গ্রন্থি আছে, একে বলে বাল্বো ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। তাহলে এই গ্রন্থি মিউকাস ক্ষরণ করে, যেটা পিচ্ছিল করে, এটা পুষ্টি দেয়, ক্ষারীয় তরল দেয়। আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই পাশ থেকেও সেম ঘটনা। তাহলে পুং জননতন্ত্রের সবগুলোই কি জোর 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 জোর, বেজোর কি ভাইয়া? প্রোস্টেট। এবং এই যে রেচন জনননালী, এই দুইটা হচ্ছে বেজোর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? জি, মুসলমানি করার সময় প্রিপিউস কেটে ফেলা হয়, অর্থাৎ এরপরে আর প্রিপিউসটা থাকে না, প্রিপিউসটাই কেটে ফেলা হয়। এবার আসো, এবার আসো স্ত্রী জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র। তাহলে দেখো পুরুষ প্রজননতন্ত্রের, পুরুষ প্রজননতন্ত্রের প্রধান জননাঙ্গ কি ছিল, মানে প্রধান অঙ্গ কি ছিল? শুক্রাশয়। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন হয়, শুক্রাণু না, টেস্টোস্টেরন হয়। ওকে, এখন আসো স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান যে অঙ্গ তাকে বলা হয় ডিম্বাশয়, কারণ সে ডিম্বাণু তৈরি করে। তো এইটা আমাদের বুঝতে হবে, কারণ রজচক্র বুঝতে গেলে এই গঠনটা আমাকে এখন বুঝতে হবে। চলো ভাই আমরা স্টার্ট করি। তো ডিম্বাশয় এটা হলো স্ত্রী জননাঙ্গের জননতন্ত্রের প্রধান অংশ। ফাইন, এখন আমরা এই ছবিটা দেখি, এই যে এই ছবিটা দেখি, এই যে এইটা হচ্ছে মেয়েদের জরায়ু, এই যে এটা হচ্ছে মেয়েদের জরায়ু। আমি পরে একে আবার ফাইনালি সামারি করে দিব। জরায়ু, যেখানে আসলে মায়ের পেটে আমরা বড় হইতাম, এর ভিতরেই আমরা বড় হইতাম, এবং তখন এই জরায়ুটা বড় হইতো, সব 20 গুণ বড় হইতো, 20 গুণ বড় হইতো। তাহলে বাচ্চা থাকে কোথায়? মায়ের পেটে, এই যে জরায়ুর ভিতরে আমরা থাকতাম। আচ্ছা, এখন এই জরায়ু একটা দেখেই বুঝতেছিস, এই জরায়ুর দুই পাশে দুইটা নালী আছে, দেখ। তাহলে এটার নাম জরায়ু নালী। এর আরেকটা নাম ফেলোপিয়ান নালী, বিজ্ঞানীর নামে নাম ফেলোপিয়ান নালী। এবং এই নালী দিয়ে ডিম্বাণু পরিবহন হবে, কোত্থেকে দেখাচ্ছি, তার নাম ডিম্ব নালী। ওই যে আমি বলছিলাম না যে ছেলেদের কাইটে ফেলানো হয় কি ভ্যাসেকটমি, ভাস ডিফারেন্সকে কাইটে ফেলানো হয়, মেয়েদের এই ফেলোপিয়ান টিউবটাকে কাটা হয় বা এটাকে লাগিয়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। তাই মেয়েদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি হলো টিউবেকটমি, যেহেতু টিউব কেটে ফেলে দেওয়া হয়, টিউবেকটমি বা লাইগেশন। তাহলে আমরা যদি এই জায়গায় এই দুইটা এখন একসাথে লিখে ফেলি, তাহলে ভ্যাসেকটমি হলো, এটা তো পুরুষের চিহ্ন জানো, পুরুষের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি ভ্যাসেকটমি, আর মেয়েদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি হলো ফেলোপিয়ান টিউব যেহেতু কেটে ফেলে দিব, টিউবেকটমি, বা এটাকে আবার বলে লাইগেশন, লাইগেশন।
সেই দুইটা কিন্তু এমসিকিউতে খুব আসে, ভিভিআই। আচ্ছা, আগে একটু ছবিটা দেখাই, পড়াতে যাচ্ছি। তো এই হচ্ছে মেয়েদের সেই বিখ্যাত ডিম্বাশয়, একটু বেগুনি কালার বা একটু পিঙ্ক টাইপের আভা আছে, মেয়েরা পিঙ্ক পছন্দ করে তাই দিয়ে দিছে আর কি, পিঙ্কিশ ডিম্বাশয়। সো মেয়েদের দুই পাশে দুইটা ডিম্বাশয় থাকে ভাইয়া। এই ডিম্বাশয়ে জরায়ুর সাথে একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। তো ডিম্বাশয়কে বলে ওভারি, এই লিগামেন্টটার নাম ওভারিয়ান লিগামেন্ট, ধৈর্য। আবার এই ডিম্বাশয়টা দেহ প্রাচীরের সাথে একটা লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, যাকে বলে ব্রড লিগামেন্ট। তার মানে লিগামেন্ট দিয়ে ডিম্বাশয় দুই পাশে যুক্ত থাকে। তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, এই ডিম্বাশয়ের ভিতর কিভাবে ডিম্বাণু তৈরি হয় আমরা দেখব। সেই ডিম্বাণুটা এখান থেকে বেরিয়ে আসলে এই ডিম্বনালীর এই অংশটা, এই আঙ্গুলের মতো এই অংশটা ডিম্বাশয়কে মানে ডিম্বাণুকে ধরে ফেলে, ধরে ডিম্বাণু তারপর এই দিক দিয়ে আগায় কি করে, এই যাবতীয় বিষয়গুলো আমরা পড়ব। তাহলে মেয়েদের এইটা হচ্ছে অন্ত জননাঙ্গ আর এটা হচ্ছে বহি জননাঙ্গ। সো বহি আর অন্ত, আমরা আগেই অন্তটা পড়ে ফেলি, দেন বহি জননাঙ্গে কি আছে আমরা দেখব। তো চলো আমি একটু আমার মতো করে কিছু পড়ায় ফেলি। তাহলে স্ত্রী জননাঙ্গ যেটা, স্ত্রী জননাঙ্গ সেটার তাহলে প্রথমে যেটা ঘটনা হলো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত জরায়ু। জরায়ুর এই নিচের এই অংশটাকে বলে সার্ভিক্স। তার মানে একটা জরায়ুর তিনটা পার্ট, এটা একটু গম্বুজের মতো, পাকস্থলিতেও ছিল, একে বলে ফান্ডাস। এই জায়গাটা হচ্ছে বডি, আর এই জায়গাটা সার্ভিক্স, যেখানে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হয়। ওই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে সার্ভাইকাল ক্যান্সার হয় এখানে। এটা ছেলেদের নাই, ছেলেরা বাইসে গেছে, তাদের সার্ভাইকাল ক্যান্সার হবে না। ছেলেদের আবার প্রোস্টেট, সেখানে ক্যান্সার হয়, যেটা আবার মেয়েদের নাই। সো ব্যালেন্স করা হয়েছে নাকি। এখন এই যে এটা হচ্ছে জরায়ু। এখন জরায়ুর দুই পাশে এরকম দুইটা নালী আছে, এটার নাম জরায়ু নালী। এই জরায়ু নালীর কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই অংশটাকে বলে ফিমব্রি। পরীক্ষা আসবে ফিতে ফিঙ্গার মানে আঙ্গুলের ন্যায়, পরীক্ষা আসবে জরায়ু নালীর আঙ্গুলের ন্যায় অংশকে কি বলে, ফিমব্রি। এই অংশটাকে বলে ইনফান্ডিবুলাম। তো মনে রাখবা ফান থেকে ফানেলের মতো, এই ফানেলের মতো অংশটাকে কি বলে, ফান্ডিবুলাম। আর এই সেই বিখ্যাত অংশ, একটু ফোলা অংশ, এটাকে বলে অ্যাম্পুলা। কেন এটাকে আমি বিখ্যাত বললাম, কারণ এই যে পিঙ্ক কালার, আমি একটু দেই পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালারের যে ডিম্বাশয়, এটা লিগামেন্ট, এই পিঙ্ক কালারের ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু তৈরি হবে, সেই ডিম্বাণুটার এই জায়গায় এসে বসে থাকবে। যদিও এটার নাম ডিম্বাণু না, একটু হ্যাঁ আঙ্গুল, ডিম্বাণু না, একটু পর আমি বোঝাবো, মানে এটা আজকে হয়তো বুঝতে পারবে না, এটা আসলে ডিম্বাণু না, এটা সেকেন্ডারি ওসাইট, পরে বলবো। তো এইটাই হচ্ছে তার ডেটিং স্পট আর কি, মানে এই জায়গায় সে এসে অপেক্ষা করবে, কার জন্য, শুক্রাণুর জন্য, যে কখন সে আসবে। মানে কোনো মোবাইল ফোন নাই, জানে, জন্ম থেকেই জানে যে হ্যাঁ আমার এই জায়গায় গিয়ে ওয়েট করতে হবে, আর এই দিক দিয়ে শুক্রাণু আসবে, এসে যদি এখানে হয় এই জায়গায় তাদের নিষেক হবে। তাহলে অ্যাম্পুলা হচ্ছে সেই জায়গা যেখানে মানবদেহের নিষেক সংঘটিত হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে মানবদেহের নিষেক ঘটে কোথায়, তাহলে উত্তর হবে অ্যাম্পুলায়। যদি পরীক্ষায় অ্যাম্পুলা অপশনে না থাকে তাহলে এই ডিম্বনালীতে নিষেক হয়। সো খুবই গুরুত্বপূর্ণ, নিষেক কিন্তু এই জায়গায় হয়। আচ্ছা, এটাতে আমরা আসতেছি ভাই একটু পরে। এখন আমি ডিম্বাণুটাকে সরাই দিই। আচ্ছা থাক, ভালো লাগছে তো। এখন আসো এই যে চিকন অংশটা, একে বলে ইসথমাস বা ইথমাস। ওকে, মনে হয় ইসথমাস লেখা ঠিক হলো না, ইথমাস আর কি, একে বলে ইথমাস। তাই জরায়ু নালীর এই অংশগুলো, তাহলে যদি বলে জরায়ুর কাছাকাছি অংশকে কি বলে, ইথমাস। স্ফীত অংশকে কি বলে, অ্যাম্পুলা। তাহলে অ্যাম্পুলা হলো স্ফীত ফোলা অংশ। ফানেলের মতো ফান্ডিবুলাম, ফিঙ্গারের মতো মানে আঙ্গুলের মতো ফিমব্রি। ক্লিয়ার? এতটুকু বুঝছো? আর জরায়ুর তিনটা অংশ বোঝা গেছে। এখন দেখো জরায়ুর যে প্রাচীর ভাইয়া, এই যে জরায়ুর যে প্রাচীর, এই প্রাচীরের আবার তিনটা লেয়ার,
এই তিনটা লেয়ার সবার বাইরে যেটা হচ্ছে পেরিমেট্রিয়াম, পেরিকার্ডিয়াম না, ওটা তো হার্ট। মাঝেরটা মায়ো, এটা হচ্ছে পেশি আছে, মায়োমেট্রিয়াম। আর ভেতরেরটাকে বলে অ্যান্ডোমেট্রিয়াম। ভালো করে বলছি, অ্যান্ডোমেট্রিয়াম। হার্টের বেলায় কি ছিল? এপিমায়ো অ্যান্ডো, জরায়ুর বেলায় পেরিমায়ো অ্যান্ডো, জরায়ুর বেলায় পেরিমায়ো অ্যান্ডো। তাহলে এই সেই বিখ্যাত অ্যান্ডোমেট্রিয়াম। কেন এটাকেও বিখ্যাত বললাম? কারণ এখানেই কি হবে আমরা দেখব। তাহলে ওভারঅল একটা মেয়ের অংশগুলোর নাম কিন্তু আমরা পড়ে ফেললাম। ডিম্বাশয়ের ভেতরে কিছু পড়ি নাই, এপাশেও ডিম্বাশয় আছে, আকার হয় নাই। তাহলে এই যে ডিম্বাশয়ের এখন কিভাবে ডিম্বাণু তৈরি হয়ে এসে কিভাবে আসবে, এই পুরো ব্যাপারটা রজচক্র আমরা পড়ব। তার আগে আমরা যে কিছু এমসিকিউ পড়লাম সেই এমসিকিউগুলোকে একটু দাগিয়ে ফেলি। তো চলো আমরা একটু দাগিয়ে ফেলি। আচ্ছা, ডিম্বাশয়ের ভিতরেও এই যে দুইটা লিগামেন্ট, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, আর একটা হচ্ছে যে প্রাচীরের সাথে সাসপেন্ড করে ধরে রাখে, সাসপেন্সরি লিগামেন্ট। তার মানে ডিম্বাশয়ের সাথে দুইটা লিগামেন্ট থাকে। জরায়ুর সাথে লেগে থাকে ওভারিয়ান লিগামেন্ট দিয়ে, আর আমাদের এই দেহ প্রাচীরের সাথে, শ্রোণীগহ্বরের প্রাচীরের সাথে লেগে থাকে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে। ওকে, এইবার আসো ডিম্বনালী। এই সেই ডিম্বনালী, পরীক্ষা প্রশ্ন আসবে এভাবে, ডিম্বনালীর দৈর্ঘ্য কত? কেন এটা জানতে হবে? কারণ এই ডিম্বনালীটা কেটে ফেলা হয়, তার মানে এটা নিয়ে কাজকর্ম আছে, তাহলে এর দৈর্ঘ্য জানতে হবে ডাক্তারদের। সো 12 সেন্টিমিটার। ডিম্বনালীতে যদি বলে আঙ্গুলের মতো, আঙ্গুল, তাহলে যে ফিঙ্গার থেকে ফিমব্রি। যদি বলে ফানেলের মতো, এই যে বললাম ফান্ডিবুলাম। যদি বলে স্ফীত, ফোলা, অ্যাম্পুলা। আর যেটা জরায়ুর কাছে তার নাম ইসথমাস। আচ্ছা, ছিল, আচ্ছা ইসথমাস। ওকে, ইসথমাস। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ, দাগানো বই পাবা, আমি লিখেও দিলাম। এইবার আসো জরায়ু। এই সেই জরায়ু যার প্রাচীরের বাইরে থাকে পেরিমেট্রিয়াম, লিখলাম। মধ্যে থাকে মায়োমেট্রিয়াম, লিখলাম। ভেতরে থাকে অ্যান্ডোমেট্রিয়াম, লিখলাম। উপরের দিকে গম্বুজের মতো অংশকে কি বলে? ফান্ডাস, লিখেছি। মাঝেরটার নাম দেহ, লিখেছি। নিচের অংশের নাম সার্ভিক্স, লিখেছি। এবং যখন বাচ্চা বড় হয় এটা কত গুণ বৃদ্ধি পায় সেটাও না লিখলেও মুখে মুখে বলেছি, 20 গুণ বৃদ্ধি পায়। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ। এখন এর নিচে আছে যোনি। যোনি থেকে যেটা পড়বা, এটা 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা, এবং এই যোনিতে কিছু ছোট ছোট ভাঁজ থাকে, রুগী। এই রুগী নামক ভাঁজ কিন্তু পাকস্থলীতেও ছিল। এই ভাঁজের কারণে তারা প্রসারিত হইতে পারে। এটা হচ্ছে রোগী। আর মেয়েদের যোনিতে একটা সতীচ্ছেদ পর্দা থাকে, এটার নাম হচ্ছে হাইমেন। তাহলে এতটুকু হচ্ছে এমসিকিউ। এই পর্যন্ত কিন্তু মেয়েদের ভেতরেই থাকে। আর মেয়েদের যেটা বহিঃযৌনাঙ্গ সেটাকে বলা হয় ভালভা। আমি যখন কোচিং করতাম, আমার এক টিচার এই ভালভার একটা মিনিং বলতো, কিন্তু এই মিনিংটা পরে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমি ভাবছি রিয়েলি মনে হয় এরকম একটা এর অর্থ আছে, কিন্তু পরে দেখলাম যে না, এটা উনি মজা করে বলছে, কিন্তু আমি লজ্জা এটা আর বলতে পারছি না। ঠিক আছে, তো বহিঃযৌনাঙ্গের মধ্যে বহিঃযৌনাঙ্গকে বলে ভালভা, এটুকুই মনে রাখো। এই ভালভার মধ্যে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা আছে, যেটা জননাঙ্গকে মানে জনন ছিদ্রকে ঢেকে রাখে। এবং ক্লাইটোরিস, এটা মনে রাখতে পারো। এবং ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে বার্থোলিনের গ্রন্থি। তাহলে ছেলেদের জনন গ্রন্থি হচ্ছে দুইটা, কি? প্রোস্টেট আর কাউপার। আর মেয়েদের জনন গ্রন্থি হচ্ছে একটা, বার্থোলিন গ্রন্থি। সো এতটুকুই হলো ভাইয়া পুরুষ এবং স্ত্রী জননতন্ত্রের অংশ। এইবার আসো রজচক্র। এই জিনিসটা নিয়ে আমরা একটু বুঝি পুরো জিনিসটা। তাহলে প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা আছে। এই বিভিন্ন পর্যায় এবং দশার মধ্যে আমরা আজকে 1 আর 2 পড়ব। বয়ঃসন্ধিকালকে পিউবার্টি বলা হয়। সো তোমাদের সবারই বয়ঃসন্ধিকাল তোমরা অতিক্রম করছো, কারণ ছেলেদের বয়ঃসন্ধি আসে 13 থেকে 15 বছর, যেটা তোমাদের হওয়ার কথা। মেয়েদের হচ্ছে 11 থেকে 13 বছর। সো মেয়েদের 2 বছর একটু আগে, 11-13, আর ওটা হচ্ছে ছেলেদের 13 এবং 15, 13 থেকে 15। এই যে বয়ঃসন্ধিকালে হরমোনের ব্যাপারগুলো আমরা একদম শেষে পড়ব। বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের শরীরের কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনটা আমি ফাহাদ না পড়ালেও হবে, যেহেতু তোমাদের মধ্য দিয়ে এটা ঘটে গেছে। তোমরা জানো যে এখানে চুল গজানো থেকে শুরু করে দাড়ি গোঁফ কত কি, কিন্তু 3টা জিনিস তোমাকে পড়তে হবে। এই যে 3টা লাইন, একটা হচ্ছে থ্যালার্কি, পিউবার্কি আর মেনার্কি। এই মেনো মানে মেনস্ট্রুয়েশন, রজচক্র।
তারপরে যখন মেয়েদের জীবনে প্রথম রজচক্র স্টার্ট হয় সেটাকে বলে মেনার্কি, প্রথম রজচক্র। পিউবার্কি, পিউবিস হচ্ছে কোনটা, ওই যে ইলিয়াম ইসিয়াম পিউবিস হাড্ডি পড়ছো, ওই পিউবিক অঞ্চলে চুল গজায়, প্রথম যে চুল গজায় সেটা হচ্ছে পিউবার্কি। আর থ্যালার্কি মানে থলে, মানে স্তন গ্রন্থি, প্রথম যখন স্তন গ্রন্থি বিকশিত হয় সেটার নাম থ্যালার্কি। এই তিনটা জাস্ট শব্দ পড়বা, থ্যালার্কি, মেনার্কি, পিউবার্কি। এছাড়া তো স্বর পরিবর্তন, এগুলো জাস্ট নিজের রিডিং দিও। এই যে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা এখন পড়বো সেটা হচ্ছে রজচক্র। রজচক্র কয় পৃষ্ঠা আছে আমি আমার মতো আগে বোঝাবো। এই 1 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা আছে, 3 পৃষ্ঠা আছে। এই 3 পৃষ্ঠার রজচক্র আমি এখন আমার মতো আগে বোঝাবো, তারপর তোমরা একটু দেখো। হ্যাঁ জি ভাই, ছেলেদের চেয়ে মেয়েরা একটু বেশি ম্যাচিউর হয়, এই জন্য সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করলে কি হয়, মেয়েরা একটু আগে আগেই ডেভেলপ, তাই না? 11 থেকে 13 বছরে ওদের ঠিক আছে, তোরা সমবয়সী বিয়ে করিস না, কোনো সমস্যা নেই, কথা কম বল। তাকাও তাকাও ভাইয়া তাকাও। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রজচক্র। আমি একটু আমার মতো বোঝাই, মনোযোগ দিবা এই জিনিসটা। এই জিনিসটা কিন্তু দরকার, মানে বিয়ের পরবর্তীও দরকার। আমি একটু আমার সাধ্য মতো বোঝাই দিই যতটুকু পারি, এবং এটা রিটেনে আসতে পারে। তাহলে এই যে কি জানি পড়াচ্ছিলাম, হ্যাঁ রজচক্র। আচ্ছা আচ্ছা, ওই পাশটা আর না আঁকলে কি এমন হবে? ওকে, যাই হোক, ঘটনা হচ্ছে এই যে পিঙ্ক কালারের ডিম্বাশয়, একটু বড় করে আঁকলাম, আচ্ছা থাক ছোট করে আঁকি। ওভারিয়ান লিগামেন্ট, আর একটা আছে সাসপেন্সরি লিগামেন্ট ওই পাশে। আচ্ছা, এই পিঙ্ক কালারের ডিম্বাশয়ের ভেতর অনেকগুলো ছোট 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 ফলিকল থাকে, অনেকগুলো ছোট ছোট ফলিকল থাকে। এগুলোকে বলে প্রিমর্ডিয়াল ফলিকল। এটার নাম গুরুত্বপূর্ণ না, জানা লাগবে না, একটু 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 তাকাও। এই ফলিকলগুলো একটা হরমোনের প্রভাবে, হরমোনটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। হরমোনটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেখো বলেই দিছে যে হরমোনটা ফলিকলকে স্টিমুলেট করে, এই সেই ফলিকল যাকে স্টিমুলেট করে। ফলে কি হয় জানো, এই ফলিকলটা ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হয়। আর সবচেয়ে যে বড় ফলিকলটা তৈরি হয়, সবচেয়ে যে বড় ফলিকলটা তৈরি হয়, এই যে সবচেয়ে বড় ফলিকলটা তৈরি হয়, একে বলে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান একটা বিজ্ঞানী নাম। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি হলো, সে ফলিকলের বৃদ্ধি ঘটায়, ফলিকলের বৃদ্ধি ঘটায়, এবং এই ফলিকলের মধ্যে আমি আরও একটা পিঙ্ক কালারের নায়িকাকে এঁকে দেই, ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই সেই গ্রাফিয়ান ফলিকল যার মধ্যে ডিম্বাণু তৈরি হয়। এখন এই ডিম্বাণু তৈরি হয় কিভাবে, ওজেনেসিস প্রক্রিয়ায়, সেটা আমরা মানে নেক্সট টপিক গ্যামেটোজেনেসিস নেক্সট দিন পড়ব। তো এই যে সেই ফলিকল, ফলিকলের ভিতরে এই সেই নায়িকা ডিম্বাণু। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি, সে ফলিকলের বৃদ্ধি করে এবং সেই জায়গায় সে ডিম্বাণু তৈরি করে। তার মানে কোনো মেয়ের যদি বাচ্চা না হয়, ধরো বাচ্চা হচ্ছে না, তার মানে তার ডিম্বাণু তৈরি হচ্ছে না, তখন ডাক্তার তাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনজেকশন দেয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা যদি মানে এই হরমোনটা যদি মেয়ে নেয় তাহলে তার ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, পাশাপাশি এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাণু তো তৈরি করলো, পাশাপাশি সে একটা হরমোন তৈরি করে যার নাম ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোন তৈরি করে। এই ইস্ট্রোজেন হরমোন করেটা কি, ধরো আমরা কি বলেছি, জরায়ুর প্রাচীরের কয়টা লেয়ার, 3টা লেয়ার। এর মধ্যে ভেতরের লেয়ারটার নাম কি, এই ভেতরের লেয়ারটার নাম এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম নর্মালি, এই এন্ডোমেট্রিয়ামটা নর্মালি বলতে যখন কোনো একটা মেয়ের রজস্রাব হয়ে গেল, এরপরে এই এন্ডোমেট্রিয়ামটা 1 মিলিমিটারের মতো থাকে, এর পুরুত্ব থাকে 1 মিলিমিটার। তো ইস্ট্রোজেন হরমোনটা করে কি, সে এই এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এই যে এন্ডোমেট্রিয়াম সেটাকে সে বৃদ্ধি করে।
এই অ্যান্ডোমেট্রিয়ামকে বৃদ্ধি করে, অ্যান্ডোমেট্রিয়ামকে বৃদ্ধি করে। অর্থাৎ এই অ্যান্ডোমেট্রিয়ামের দৈর্ঘ্য হয়ে যায় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এই অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হয় এবং সেটা 1 মিলিমিটার থেকে হয়ে যায় 3 থেকে 4 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে কেন অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হয়? প্রশ্ন হচ্ছে কেন অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হয়? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, অ্যান্ডোমেট্রিয়াম বৃদ্ধি হচ্ছে মানে কি? এখানকার কোষগুলো বৃদ্ধি হচ্ছে, এখন তাদের তো পুষ্টি লাগবে, এজন্য সে শুধুমাত্র অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধিই করে না, এখানে বিভিন্ন রক্তনালী সৃষ্টি করে, রক্তনালী সৃষ্টি করে। তাহলে ইস্ট্রোজেন কি করে? অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করে আর সেখানে রক্তনালী সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে কেন? দেখো, একটা মেয়ের যখন থেকে বয়ঃসন্ধি শুরু হয়, এই বয়ঃসন্ধি থেকে শুরু করে প্রত্যেক মাসে তার একবার করে ডিম্বাণু তৈরি হয় এবং একটা ডিম্বাণু তৈরি হয়। কখনো কখনো হরমোনাল প্রভাবে সে হরমোন নিলে একাধিক হইতে পারে, সেটা আলাদা ইস্যু, বাট প্রতি মাসে বয়ঃসন্ধির পর থেকে মেয়েদের প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়। আর মেয়েদের যেদিন থেকে ডিম্বাণু তৈরি হয়, শুক্রাণু যে কোনো সময় প্রবেশ করতে পারে। ধরো মেয়ের বিয়ে হয়েছে, শুক্রাণু প্রবেশ করলো, তাহলে তো নিষেক হবে। আর নিষেক হলে এই বাচ্চাটা যেহেতু এইখানেই বড় হবে, তো ওই যে নিষেকের ফলে জাইগোট হবে, জাইগোটটা মরুলা ব্লাস্টুলা হবে। এই যে ব্লাস্টুলা, এই জিনিসটাকে তো ধারণ করতে হবে, তো ব্লাস্টুলাকে জায়গা দেওয়ার জন্য, ব্লাস্টুলাকে পুষ্টি দেওয়ার জন্য এই যে অ্যান্ডোমেট্রিয়ামটা প্রতি মাসে বড় হইতে থাকে। তার মানে একটা মেয়ের যেদিন থেকে বয়ঃসন্ধি হলো সেই দিন থেকে ন্যাচারালি প্রতি মাসে তার জরায়ুর ভেতরের লেয়ারটা মোটা হইতে থাকে। যে যদি প্রেগনেন্ট হয়ে যায় মেয়েটা, তাহলে তো ওইটাকে ধারণ করতে হবে, ওইটাকে গ্রহণ করতে হবে, ওকে পুষ্টি দিতে হবে, এই জন্য এটা মোটা হতে থাকে। এভরি মান্থ মেয়েদের এই ঘটনাটা ঘটে। তো দেখো, প্রথমে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে এই ছোট ছোট ফলিকলগুলো, মেয়েদের এরকম লক্ষ লক্ষ ফলিকল আছে, কিন্তু প্রতি মাসে যে কোনো একটা ফলিকলই বড় হয়ে গ্রাফিয়ান ফলিকল হয় এবং এই সেই গ্রাফিয়ান ফলিকল যার ভেতর এই সুন্দরী নায়িকা এই ডিম্বাণু অবস্থান করে। এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবেই এই ফলিকলের বৃদ্ধি হয়, ডিম্বাণু তৈরি হয় এবং এই হরমোনটা ইস্ট্রোজেন তৈরি করে, সেটা আবার অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করে। এখন কি ঘটে খুব ভালো করে শোনো। ঠিক 12 থেকে 13তম দিনে, 12 থেকে 13তম দিনে, মানে প্রতি মাসে তো যে 28 দিন ধরে, তো এই 12 থেকে 13তম দিনের ঠিক পর, মানে 14তম দিনের কথাই আমি বলি, 14তম দিনে হঠাৎ একটা হরমোন বেড়ে যায় যার নাম লুটিনাইজিং হরমোন। ভালো করে খেয়াল করো, কততম দিনে ভাইয়া? 14তম দিনে লুটিনাইজিং হরমোন ক্ষরণ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এই হরমোনটার নাম কেন লুটিনাইজিং হরমোন? এই হরমোনটার নাম কেন লুটিনাইজিং হরমোন? ধৈর্য, লুটিনাইজিং হরমোন। এই লুটিয়া শব্দের অর্থ হচ্ছে হলুদ, অর্থাৎ এই হরমোন একটা হলুদ কিছু তৈরি করে। তো তুমি মনে রাখবে এভাবে, ওর নাম লুটিনাইজিং হরমোন, ও কি করে? লুটে নেয়। এই নায়িকা যে তৈরি হলো, এই নায়িকার এসে লুটে নেয়। বুঝতে পারছো? তাহলে বলো, লুটিনাইজিং হরমোনের কাজ কি? সে লুটে নেয়। এই যে 14তম দিনে লুটিনাইজিং হরমোন কিন্তু একটু আগেই ক্ষরণ হয়েছিল, বাট 14তম দিনে অনেক বেশি ক্ষরণ হয়। ক্ষরণ হওয়ার ফলে সে এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে এই ডিম্বাণুটাকে সে বের করে নিয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত। তাহলে মনে রাখবা, ডিম্বপাতকে ইংলিশে বলে ওভুলেশন, ওভুলেশন। তাহলে লুটিনাইজিং হরমোন মনে রাখবা, সে ডিম্বাণুকে বা নায়িকাকে লুটে নিয়ে যায়। এই যে নায়িকা, কোথায় সেই নায়িকা? এই যে নায়িকা, এই যে নায়িকা, সেই নায়িকা এবার এখান থেকে বের হয়ে চলে আসলো এই জায়গায়। মানে এটা কিন্তু এর সাথে লেগেই থাকে, একটু আলাদা দূরে দেখাইছি, এই আঙ্গুলগুলো এভাবে লেগেই থাকে এর সারফেসে। তাহলে নায়িকা কিন্তু বাইরে বেরিয়ে আসলো। তাহলে দেখো, এই গ্রাফিয়ান ফলিকল সে যখন ডিম্বাণু হারিয়ে ফেললো, গ্রাফিয়ান ফলিকল থেকে যখন কি হলো? ডিম্বাণু ত্যাগ হলো, মানে ডিম্বাণু বের হয়ে গেল, তখন এই গ্রাফিয়ান ফলিকলটা হয়ে গেল, তখন এই গ্রাফিয়ান ফলিকলটা হয়ে গেল কর্পাস লুটিয়াম। মানে ব্যাপারটা এমন, মনে করো এই যে গ্রাফিয়ান ফলিকলটা ডিম্বাণুর মা, তো এই মা থেকে বাচ্চা বের হয়ে গেল। এতদিন মা বাচ্চাটাকে লালন পালন করছে, বাচ্চা বের হয়ে গেল। তাহলে এই মায়ের মন কি হওয়া উচিত? মায়ের মন কালো হওয়া উচিত, কিন্তু না, সে কালো না হয়ে গেল হলুদ।
আর হলুদ মানে যেহেতু লুটিয়া একে বলা হলো কর্পাস লুটিয়াম। এবং চিন্তা করো তো কেন এর নাম লুটিনাইজিং হরমোন? কারণ সে এরকম একটা হলুদ বস্তু তৈরি করলো, এটা হলুদ দেহ তৈরি করলো, ইয়েলো বডি তৈরি করলো, তাই এর নাম লুটিনাইজিং হরমোন। তাহলে লুটিনাইজিং হরমোনের কাজই কি? লুটিনাইজিং হরমোনের কাজই হলো এই যে ডিম্বাণু ত্যাগ, এর ফলে কর্পাস লুটিয়াম তৈরি হয়। এখন এই কর্পাস লুটিয়াম কি করে? তার তো খুব মন খারাপ যে এতদিন মানুষ করলাম এই পিঙ্ক কালারের সুন্দরী মেয়েটাকে, সে আমাকে ছেড়ে চলে গেল, আহা কি কষ্ট। কিন্তু তারপরও মায়ের মন, সে কিন্তু খুব বেশি কষ্ট পায় না, বরং ওর ভবিষ্যতের জন্য সে এখন কিছু কাজ করে। কি করে? তো এই মেয়েটা বের হয়ে আসছে কেন? মা তো জানে কেন বের হয়ে আসছে, কারণ সে কিছুক্ষণ পর সেই অ্যাম্পুলায় গিয়ে ওয়েট করবে, না এটা পিঙ্ক কালার, না হলে তো মেয়েরা কষ্ট পাবে। সো এই জিনিসটা এখান থেকে গিয়ে ফাইনালি অ্যাম্পুলায় গিয়ে অপেক্ষা করবে কার জন্য? সেই শুক্রাণুর জন্য, যে শুক্রাণু আসলে নিষেক করে তারা তাদের মতো সংসার করবে, রাইট? তো এখন মা তো বুঝতেছে মেয়ে কেন চলে গেল, কারণ মেয়ে চলে গেছে হয়তো তাহলে প্রেগনেন্ট হইতে পারে। আর আজীবন মনে রাখবা, প্রতে প্রেগনেন্ট প্রতে প্রজেস্টেরন, তাহলে ডিম্বপাত হওয়ার পর এই গ্রাফিয়ান ফলিকল কি হয়ে গেল? গ্রাফিয়ান ফলিকল হয়ে গেল কর্পাস লুটিয়াম। ভালো করে বোঝ, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম এবার একটা অস্থায়ী গ্রন্থির মতো কাজ করে। অস্থায়ী গ্রন্থি, কারণ কিছুদিন পর সে নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। এই অস্থায়ী গ্রন্থি থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয়। এবং আজীবন মনে রাখবি, প্রতে প্রজেস্টেরন প্রতে প্রেগনেন্ট, অর্থাৎ প্রেগনেন্সির হরমোন, গর্ভাবস্থার হরমোন হচ্ছে প্রজেস্টেরন। সাথে কিছু ইস্ট্রোজেনও ক্ষরণ করে। তাহলে চিন্তা কর, যখন মেয়েদের রজচক্রের 14তম দিন, মাঝামাঝি সময়, তখন লুটিনাইজিং হরমোন অনেক বেড়ে যায় এবং ওই সময় মেয়েদের গ্রাফিয়ান ফলিকল থেকে এই ডিম্বাণু বেরিয়ে আসে, যাকে বলে ডিম্বপাত। এবং ডিম্বপাত হওয়ার পর গ্রাফিয়ান ফলিকল হয়ে যায় কর্পাস লুটিয়াম। সেই কর্পাস লুটিয়াম থেকে এবার তৈরি হবে প্রজেস্টেরন, কিছু ইস্ট্রোজেন। এই প্রজেস্টেরন এবার কি করবে জানো? এই প্রজেস্টেরন গিয়ে আবার এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করবে। এইবার এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পাবে 5 থেকে 6 মিলিমিটার এবং সাথে রক্তনালী তৈরি করবে, সাথে আরো বেশি রক্তনালী তৈরি করবে। তার মানে এইবার এই এন্ডোমেট্রিয়াম আরো বড় হবে, এই এন্ডোমেট্রিয়াম আরো পুরু হবে। তার মানে সে একদম বাচ্চা ধারণের জন্য উপযুক্ত হবে, ব্লাস্টোসিস ধারণের জন্য উপযুক্ত হবে এবং সেখানে আরো কিছু রক্তনালিকা তৈরি করবে। তার মানে সে একদম কি রেডি করে রাখছে যে হ্যাঁ নিষেক হলেই আসো, আমি অলরেডি রেডি। এই যে প্রজেস্টেরন এই কাজটা করে। এবং জেনে রাখিস, এটা গুরুত্বপূর্ণ একটা মেয়ের জানা, এই যে প্রজেস্টেরন হরমোনটা যখন ক্ষরণ হয়, এই হরমোনের প্রভাবে মেয়েদের তাপমাত্রা বেড়ে যায় শরীরের। তখন মেয়েদের মনে হয় যে তার একটু জ্বর লাগছে, একটু গরম লাগছে। তাহলে একটা মেয়ের কখন ডিম্বপাত হয় এটা কিন্তু মেয়েরা বুঝতে পারে। তাহলে একটা মেয়ের যদি স্বাভাবিক রজচক্র চলে, মোটামুটি 14তম দিনে মাঝামাঝি সময়ে তার ডিম্বপাত হয়, ওই সময় কিন্তু তার শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়। এটা ছেলেদের বোঝার কোনো উপায় নাই, এটা মেয়েরা কিন্তু বুঝতে পারে যে কখন তার ডিম্বপাত হচ্ছে। এখন কেন একটা মেয়ের জানা জরুরি, কেন একটা মেয়ের এই নলেজ থাকা জরুরি যে কখন তার ডিম্বপাত হচ্ছে? কারণ দেখো, বিয়ের পর কেউ যদি বাচ্চা নিতে চায়, অনেকে দেখবা যে বাচ্চা হয়ই না। কারণ কি? কারণ শুক্রাণু তো ওই একটা নির্দিষ্ট সময় যাওয়া লাগবে, না হলে তো বাচ্চা হবে না। মানে কি? মানে হচ্ছে, তুমি দেখো একটা মেয়ের মনে করো রজস্রাব হচ্ছে, ভালো করে বুঝো। একটা মেয়ের রজস্রাব হচ্ছে, ধরো প্রথম 4-5 দিন, ধরো 5 দিন, আমি যদি 1 থেকেই শুরু করি, ধরো 5 দিন তার রজস্রাব হলো। এখন বলো তো, 5 দিন পর রজস্রাব মেয়েটার ভালো হয়ে গেল, তাহলে এরপরে যদি শুক্রাণু প্রবেশ করে তাহলে বাচ্চা কি হবে? প্রশ্ন হচ্ছে হবে না। কারণ কি? ডিম্বাণুটা তো ডিম্বপাত এখান থেকে বেরিয়ে আসবে 14তম দিনে। তাহলে মোটামুটি এই 6 থেকে প্রায় 10-11 দিন পর্যন্ত শুক্রাণু যতই আসুক, বাচ্চা কাচ্চা কিন্তু হবে না। তাহলে বাচ্চা নিতে গেলে কখন বাচ্চাটা নিতে হবে? 14তম দিনে যেহেতু ডিম্বপাত হয়, তাহলে যদি একটা মেয়ে বুঝতে পারে যে হ্যাঁ এখন তার ডিম্বপাত হয়েছে, তাহলে এখন যদি শুক্রাণু প্রবেশ করে তাহলে ওই ডিম্বাণু আরো কয়েকদিন বাঁচবে, 2-1 দিন বাঁচবে। আবার শুক্রাণুরও একটা আয়ু আছে, 2-1 দিন বাঁচবে। তাহলে এই সময় কিন্তু বাচ্চাটা হবে। এবং আমার এক ডাক্তার মজা করে বলতো, এক স্যার, যে দেখা গেল যেদিন ডিম্বপাত হয়েছে
তাহলে ডিম্বাণুর আয়ু যদি ভাইয়া 3 দিন হয়, তাহলে প্রথম দিনের ডিম্বাণুটা একটু কি ইয়াং ডিম্বাণু, 3 দিনের ডিম্বাণুটা কিন্তু একটু মরা মরা ডিম্বাণু। তাহলে মনে করো যেদিন প্রথম ডিম্বপাত হয়েছে সেই দিনে যদি শুক্রাণু যায়, তাহলে ইয়াং ডিম্বাণু ইয়াং শুক্রাণু মানে সতেজ ডিম্বাণু সতেজ শুক্রাণু মিলে বাচ্চাও হবে ভাইয়া সতেজ। কিন্তু দেখা গেল ডিম্বাণু অলরেডি মরবে মরবে মরবে, এই সময় একটা শুক্রাণু আসছে, ফলে বাচ্চাটাও এরকম একটু নিস্তেজ হবে। স্যার এরকম মজা করে বলতো। তার মানে একটা মেয়ের অবশ্যই জানা উচিত যে কখন তার ডিম্বপাতটা হচ্ছে। তো ডিম্বপাত হওয়া মানে, এখন দেখো ডিম্বপাত মনে করো 14তম দিনে হচ্ছে, শুক্রাণু যদি 13তম দিনেও আসে তাও বাচ্চা হইতে পারে। কারণ কি, শুক্রাণু যখন প্রবেশ করবে তারও তো আয়ু কয়দিন, ধরো তারও 2 থেকে 3 দিন আয়ু। এক্স্যাক্ট কত আয়ু? হ্যাঁ, আচ্ছা, এই যে শুক্রাণু 2 থেকে 3 দিন আয়ু, তাহলে শুক্রাণু 13তম দিনে আসছে, সে তো 2 দিন বেঁচে থাকবে মিনিমাম। তাহলে ডিম্বাণু 14তম দিনে ক্ষরণ হয়েছে, তখনও কিন্তু নিষেক হবে। তো এই কারণে যারা বাচ্চা নিতে চায় তার কিন্তু জানতে হবে যে কোন সময় শুক্রাণু আসতে হবে। কিন্তু দেখো 14তম দিনে ডিম্বাণু ক্ষরণ হয়েছে, 3-4 দিন পর মরে গেছে, তাহলে এই যে 19 থেকে বা 20 থেকে এই যে লাস্ট দিন পর্যন্ত, এই শেষের যে 7 দিন রজচক্রের, আবার যে রজচক্র শুরু হবে ওই যে 7 দিন, ওই 7 দিন শুক্রাণু গেলেও তো ডিম্বাণু তো নাই ততক্ষণে, তাহলে তখন তো আর বাচ্চা কাচ্চা হবে না। তাহলে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য তোমার জানতে হবে কখন ডিম্বপাত হচ্ছে। আবার বাচ্চা কাচ্চা না নিতে চাইলেও কিন্তু জানতে হবে তাহলে কোন সময় শুক্রাণু আসলে বাচ্চা হবে না। সেই নলেজটা কিন্তু তোমার লাগবে পরবর্তীতে। তাহলে এটা মাথায় রাখো, 14তম দিনে ডিম্বপাত হয়। এবং একটা মেয়ে বুঝবে কেমনে কখন তার ডিম্বপাত হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাবে। কেন? এই প্রজেস্টেরনের কারণে। এগুলো হচ্ছে পড়ালেখা, এগুলো কিন্তু জানতে হবে। এখন আসো, মনে করো একটা মেয়ের যেদিন থেকে বয়ঃসন্ধি শুরু হয়েছে, শুক্রাণু তো আর আসবে না, মানে বিয়ে না হলে তো শুক্রাণু আসার চান্স নাই নাকি নর্মালি। তো এখন শুক্রাণু যদি না আসে, তাহলে এই ডিম্বাণু, ধরো এইটা তার মাকে ধোকা দিয়ে বা ছ্যাঁকা দিয়ে, মাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে সে বেরিয়ে আসছে। এখন দেখা গেল শুক্রাণুর জন্য ওয়েট করলো, শুক্রাণু আসতেছে না, ফোনেরও ব্যাপার নাই, কই গো তুমি কোথায়, আমি কি চলে যাব, আসবা কি আসবা না এরকম তো বলার কোনো সুযোগ নাই। তখন এই ডিম্বাণুটা দুঃখে কষ্টে কি করবে, মায়ের এখানে তো ফিরে আর আসবে না, তখন সে দুঃখে কষ্টে এখান থেকে আরও সামনের দিকে আগাবে, যে কই ব্যাপার দেখি তো সে কি আরও সামনে আছে কি না। আসবে, এসে যখন এই জায়গায় আসবে, সে এটা দেখে তো আরও ইমোশনাল হয়ে যাবে, হায় আল্লাহ, যে মাকে আমি কষ্ট দিয়ে বের হয়ে আসলাম, সেই মাই আবার আমার জন্য এত কিছু বানিয়ে রাখছে। কারণ এই কর্পাস লুটিয়াম তো প্রজেস্টেরন ক্ষরণ করছে, সেই প্রজেস্টেরনই তো এগুলো বানিয়ে দিছে। তখন তার মানে আর কান্নাকে দেখে, প্রচুর আবেগে সে তখন কি করবে জানো, ওই বাংলা সিনেমার মতো এই যে জিনিসগুলো, যে ঘর তার জন্য বানানো হয়েছে, সেই ঘর সে এরকম তছনছ করে রাখবে, বেঁচে থেকে লাভ কি বল, শুক্রাণু ছাড়া আর, রাইট, নাই তো শুক্রাণু, সো সে নাই, তছনছ করে ফেলবে। এবং সেই জিনিসটাই, এই যে জিনিসটাকে তছনছ করে ফেললো, এটাই তখন ফাইনালি বেরিয়ে যাবে, যাকে বলে রজস্রাব। তাহলে একটা মেয়ের যে রজস্রাব, এই রজস্রাবের 3টা জিনিস থাকে। এই যে অ্যান্ডোমেট্রিয়াম, এই অ্যান্ডোমেট্রিয়ামের ভাঙ্গা অংশ, ভদ্র ভাষায় ভগ্নাংশ, সাথে এই যে রক্তনালী, সেই রক্তনালীগুলো ছিঁড়ে যাবে, রক্ত থাকে। এবং এই যে ডিম্বাণু, যার নিষেক হলো না, এই অনিষিক্ত ডিম্বাণু থাকে। তাহলে এই রজচক্র বা রজস্রাব হচ্ছে মানে কি, রজস্রাব হচ্ছে মানে মেয়েটা আর বাচ্চা ধারণ করতে পারলো না, এজন্যই এটাকে বলা হয় জরায়ুর কান্না। কি কষ্ট! এবং ঠিক ওই সময়ে এই যে কষ্ট, বেঁচে থেকে লাভ কি বল, আমি এটা বাজাতে চাই, কিন্তু শাকিব খান কেন? এটা মেয়ে হলে ভালো হইতো। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। যাই হোক, তাহলে আশা করি বুঝছো রজস্রাবে কি থাকে। অ্যান্ডোমেট্রিয়ামের ভাঙ্গা অংশ, এই যে রক্ত, সাথে অনিষিক্ত ডিম্বাণু। এবং এই রজস্রাব হওয়া মানে মেয়েটার বাচ্চা হইল না, তাই রজস্রাবকে বলা হয় জরায়ুর কান্না। এই কান্না 4 থেকে 5 দিন ধরে চলতেই থাকে। 4 থেকে 5 দিন পর মেয়েটা আবার স্বাভাবিক হয়। তখন মা বলে ঠিক আছে, আগেরটা তো গেছে, নতুন আবার একটা তৈরি হয়। সেই একটা আবার মাকে পরের মাসেই ধোকা দিয়ে বেরিয়ে আসে। এভাবে কোনো এক সময় যদি সত্যি লায়ক চলে আসে, তখন লায়ক আর লায়িকার এখানে নিষেক হবে। এই নিষেকের পর কি হবে সেটা কি আজকে পড়বি না নেক্সট দিন পড়বি?
সেটা অবশ্য আজকে হবে না, সেটা নেক্সট দিন। তবে আমি এখন বইটা দেখাবো, 10 মিনিট লাগবে। তবে আজকে আমরা গ্যামেটোজেনেসিস পড়ে আগায় রাখতে পারি। গ্যামেটোজেনেসিস, হ্যাঁ 5টা বাচ্চা না মোহাম্মদ মানসিব, তোর 10টা বাচ্চা হবে, তোর না মানে, হ্যাঁ তোরই তো, মানে আলটিমেটলি তো তোরই। সম্ভব সম্ভব, সবই সম্ভব। ওইটা যমজ বাচ্চা কেমনে হয় তখন পড়াবো না, ঠিক আছে? তাহলে বলো, এই যে রজচক্র, এই রজচক্রে ডিম্বাশয়েও একটা ঘটনা ঘটতে আছে, আবার জরায়ুর মধ্যেও একটা ঘটনা ঘটতে আছে। তাহলে বুঝতে পারছো মোটামুটি ঘটনা। এখন আমরা যদি বইটা দাগায় দিই যে রজচক্রের কাহিনীটা কি, দেখো বইটা দাগায় দিই, দেখো। তাহলে রজচক্র জিনিসটা কি? এই যে স্ত্রীলোকের, অবশ্যই স্ত্রীলোকের, তাদের সমগ্র যৌন জীবনকালে 28 দিন পর পর, কতদিন পর্যন্ত? এই যে 3 থেকে 5 দিন বা 4 থেকে 5 দিন, যে কি হয় 4 থেকে 5 দিন জরায়ুর যে অন্তঃস্তর, জরায়ুর যে ভেতরের স্তর, যার নাম কি? যার নাম এন্ডোমেট্রিয়াম, সেটা ক্ষয় হয়ে যায়। এই ক্ষয়ের ফলে রজস্রাব হয়। এবং এর সাথে ডিম্বাশয় এবং জরায়ুর, দুইটা জিনিস, ডিম্বাশয় জরায়ুর পর্যায়ক্রমিক কিছু পরিবর্তন ঘটে, এর নাম রজচক্র। জ্ঞানমূলকে আসবে, জ্ঞানমূলকে আসবে। এবং মেয়েদের যখন, আরে বাবা টুইন কেমনে হয়, এখনো বাচ্চাই একটাই হয় নাই, আমি একটা বাচ্চা পড়াইছি, কেমনে হয়? তুই টুইন 2টাতে গেলি কেন? মেয়া ধৈর্য নাই। সামিউল ইসলাম, আরে ভাই একটা তো আগে বানাই, 2টা কেমনে হয়? তো পাগল কেন, এত অধৈর্য কেন? এই যে শিফা, সামিউল, এই 2জনে একসাথে কমেন্ট করছে টুইন কেমনে হয়, মানে কাহিনী কি রে ভাই? হপ বেটা, এত অধৈর্য হবে? এ ভাইয়া তাকাও তো ভাইয়া, পজ মানে কি? পজ, পজ মানে, হ্যাঁ রুহুল, যমজ বাচ্চা কিভাবে হয়? আল্লাহ আমি যাব কোথায় ভাই, আমারে পড়াইতে দে ভাই। আছে এই যমজ বাচ্চা, এই যে এই যমজ বাচ্চা, যমজ বাচ্চা কিভাবে হয় দাঁড়া, 4 পৃষ্ঠা পরে যমজ বাচ্চা হয়। এই যমজ বাচ্চা কিভাবে হয় আর 10 পৃষ্ঠা পরে হয়। এ পাবি, সামনে পাবি, পড়াবো না নেক্সট দিন। পাগলা কোথাকার, যমজ বাচ্চা কিভাবে? খুব শখ না যমজ বাচ্চা নেওয়ার? দাঁড়া বলে দেবনি, ধৈর্য ধর ভাইয়া। পজ মানে কি? মোবাইলে ভিডিও দেখতে দেখতে কি করিস না, পজ। পজ মানে একটু থামিয়ে রাখা। অর্থাৎ এই মেনস্ট্রুয়েশন যখন মেয়েদের একদম অফ হয়ে যাবে, সেটা হচ্ছে মেনোপজ। তাহলে জীবনের প্রথম রজচক্রের নাম মেনার্কি, শেষটার নাম বা বন্ধ হওয়ার নাম মেনোপজ। মেনোপজ এই 2টা পরীক্ষায় আসে। এই যে জরায়ুর কান্না ব্যাপারটা বললাম। তো এখন আসলে রজচক্রের প্রক্রিয়া। এই যে রজচক্রে ডিম্বাশয়ের ভিতর কিছু ঘটনা ঘটে, আবার জরায়ুর ভিতর কিছু ঘটনা ঘটে। জরায়ুর ভিতর কি হয়? এই যে রজস্রাব হয়, জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা বৃদ্ধি পায়, এই যে বর্ধনশীল আবার ক্ষরণশীল, 3টা ধাপ আছে, কোন ধাপে কি হয় আমরা দেখব। আর ডিম্বাশয়ের ভিতর কি হয়? ফলিকুলার পর্যায়ে ওই যে ছোট ছোট ফলিকল বড় হয়ে গ্রাফিয়ান ফলিকল হয়। আর লুটিয়াল পর্যায়ে ওই যে লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটায়, ফলে কর্পাস লুটিয়াম হয়। এই কর্পাস লুটিয়াম যা করে সেটা লুটিয়াল পর্যায়ে। আশা করি বুঝছো। এখন 3টা ধাপে ভাগ করছে। প্রথমে লিখছে রজস্রাবীয় পর্যায়ে, মানে আগে রজস্রাবটা শুরু করছে আর কি। তো রজস্রাব মানে এখানে হরমোনগুলো কমে যাবে, এ কারণে জরায়ুর অন্তঃপ্রাচীরের যে রক্তজালক, অন্তঃপ্রাচীর মানে এন্ডোমেট্রিয়ামের যে রক্তজালক ফেটে যাবে, এবং ডিম্বাণু, মিউকাস, এই এন্ডোমেট্রিয়াম সহ এগুলো যোনিপথে বেরিয়ে আসবে, এটাই রজস্রাব। তো মেইন ধাপ হচ্ছে এইটা। এই যে এখানে দেখাইছে যে শুরুর দিকে এন্ডোমেট্রিয়াম এতটুকু থাকে, বাট পরবর্তীতে এন্ডোমেট্রিয়াম ধীরে ধীরে ইস্ট্রোজেনের প্রভাবে বড় হয়, এই যে রক্তনালী সৃষ্টি হয়। আবার শেষের দিকে আরও অনেক বড় হয়, রক্তনালী আরও সৃষ্টি হয়, এবং তারপরে তো ভেঙে গিয়ে আবার আগের মতো হয়। তাহলে বর্ধনশীল পর্যায়ে এন্ডোমেট্রিয়াম বড় হয়। তো এই যে বর্ধনশীল পর্যায়ে এটাতে কি হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে তোমাদের বলছিলাম গ্রাফিয়ান ফলিকলে কি হয়, ডিম্বাণু বৃদ্ধি হয়, পাশাপাশি ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কোন হরমোনের প্রভাবে? ওই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ইস্ট্রোজেন হরমোন কি করে? জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম সেটাকে দ্রুত পুনর্গঠন করে। কেন এই কথাটা বললো? কারণ এর আগের ধাপটা বলছে রজস্রাব, তাহলে রজস্রাবে এন্ডোমেট্রিয়াম কি হয়েছে, ক্ষয় হয়ে গেছে, সেটাকে আবার পুনর্গঠন করে কে? ইস্ট্রোজেন। তখন এর স্থূলতা বৃদ্ধি পায়, ওই যে এন্ডোমেট্রিয়াম বড় হয়, হয়ে অন্তঃপ্রাচীর নিষিক্ত ডিম্বাণু ধারণের উপযোগী হয়। এই যে 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তো ইস্ট্রোজেনের প্রভাবেই আবার এই যে লুটিনাইজিং হরমোনটা ক্ষরণ হয় 14তম দিনে।
এই যে 14তম দিনে যখন লুটিনাইজিং ক্ষরণ হয়, সে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুকে লুটে নেয়, একে বলে ডিম্বপাত বা ওভুলেশন। এখন ডিম্বাণু যখন বেরিয়ে যায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় লুটিনাইজেশন। মানে ডিম্বাণু বেরিয়ে গেল, তখন এই যে কর্পাস লুটিয়াম তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলে লুটিনাইজেশন। কর্পাস লুটিয়াম কেন নাম? হলুদ বর্ণ ধারণ করে তাই। লুটিয়া মানে হলুদ, কর্পাস মানে দেহ, এই জন্য এটাকে বলা হয় হলুদ দেহ বা ইয়েলো বডি। এবং সেখান থেকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরণ হয়, এবং আমি বলছি প্রজেস্টেরনের প্রভাবে তাপমাত্রা বেড়ে যায়, আর সেই প্রজেস্টেরন আবার জরায়ু প্রাচীরকে আরও উপযোগী করে তোলে, মানে আরও বৃদ্ধি করে, আরও বৃদ্ধি করে। তো ডিম্বাণু যদি নিষিক্ত হয়, তাহলে ভ্রূণটা এবার জরায়ু প্রাচীরে এসে প্রথিত হবে, ঢুকে যাবে, এটাকে বলে ইমপ্লান্টেশন, যেটা আমরা নেক্সট পড়ব। এবং তারপর অমরা তৈরি হয়, যেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরির মাধ্যমে দায়িত্ব নেয়। এই কর্পাস লুটিয়াম কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, ডিম্বাণু যদি নিষিক্ত না হয়, নিষিক্ত না হলেও কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে, ফলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বন্ধ হবে, কারণ এটা নষ্ট হয়ে গেছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন নষ্ট হবে। আর এরা নষ্ট হলে ইস্ট্রোজেন প্রজেস্টেরনই তো এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করছে, রক্তজালিকা তৈরি করছে, তারাই যদি নাই, তাহলে এগুলো ফেটে গিয়ে রজস্রাব হবে। তো সিকিউতে যদি রজচক্র আসে, সিকিউতে রজচক্রের তাৎপর্য আসবে। প্রশ্ন হলো, এটা যে আসবে, দাগানো নাই কেন? এটা মেডিকেলের বই থেকে দাগানো, মেডিকেলে দেখা গেল এই তাৎপর্য আসে না, কিন্তু রিটেনে আসে। তাহলে রজচক্র হওয়া মানে একটা মেয়ের যৌন জীবন শুরু হলো, যে সে এখন বিয়ে শাদী করতে পারবে, মানে বাচ্চা ধারণের জন্য উপযোগী। একটা স্ত্রীলোকের প্রজনন সক্ষমতা, তাহলে যে মেয়ের রেগুলার রজচক্র হচ্ছে, তার মানে সে প্রজননে সক্ষম। ঠিক আছে, মানে এই সক্ষমতা সেম, তার ডিম্বাণু এগুলো সব রেগুলার হবে। তার মানে নিয়মিত রজচক্র হওয়া মানে মেয়েটা যৌনতার দিক দিয়ে সুস্থ, এবং অনিয়মিত হওয়া মানে সে অসুস্থ। এখন কিছু কিছু অপ্রাইমেট আছে, যারা প্রাইমেট না, এই যে কুকুর, বিড়াল, ছাগল, তাদের বেলায়, যেমন মানুষের বেলায় কি হয়, প্রতি মাসেই এটা চলতে থাকে, কিন্তু এই কুত্তা, বিড়াল, ছাগলদের সারা বছরের কোনো একটা ঋতুতে এই জন্মটা হয়, তাই এটার নাম ঋতুচক্র। এবং সেখানে কিন্তু এরকম রজস্রাব বের হয় না, সামান্য রক্ত বের হয়, বাইরে আসে না, সো এটা দেখতে পারো। তো এই হচ্ছে ভাইয়া মোটামুটি আমাদের আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম। নুসরাত বলেছে স্যার থেকে স্টুডেন্টরা আরও বেশি এক্সপার্ট। আয় হায়, আমি তো তাহলে ক্লাসের ফাঁকে ফাঁকে স্টুডেন্টের পড়াই পড়তে চাচ্ছিলাম। রজস্রাব মেয়েদের সারা জীবনই হবে না ভাইয়া, একটু আগেই বললাম মেনোপজ 50-45 বছরই মেনোপজ হয়, 45 বছর পর মেয়েদের আর বাচ্চা হবে না, কারণ রজস্রাব বন্ধ হয়ে যাবে, এটাকে বলে মেনোপজ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন 1 ঘন্টা 18 মিনিট, বেশি সময় হয় নাই, আমরা গ্যামেটোজেনেসিসটা পড়তে পারি। পড়বো গ্যামেটোজেনেসিস আজকে। তোমরা যা ভালো মনে করো, মানে আমি এই চ্যাপ্টারটা 3 দিন পড়াবো, মেবি 2 দিন আছে রুটিনে, তবে আজকে যদি আমি নাও পড়াই আর 2 দিন পড়ালেই শেষ হবে। আবার আজকে যদি আমি পড়াইও, তারপরেও আরো 2 দিন পড়াতে হবে। এই অধ্যায় থেকে রিটেন আসে, বাট রিটেন পড়া এখন শুরু হবে। এই যে গ্যামেটোজেনেসিস, কিভাবে গ্যামেট তৈরি হয়, এটা পরীক্ষায় আসে। আচ্ছা চলো, এই গ্যামেটোজেনেসিস আর শুক্রাণু ডিম্বাণুর গঠন পড়ায় আমরা আজকে শেষ করি। ঠিক আছে, তাহলে আর যেহেতু বেশি সময় হয়নি, আমরা আর পড়ি, চলো। আচ্ছা, এটা তোমরা হাইড্রাতেও পড়েছো। আমি তোমাদেরকে একটা ফ্লো চার্ট দেখাই, এই যে এইটা। কোনো স্টুডেন্ট যদি এটা রিটেনে আসে, কোনো স্টুডেন্ট যদি এইটা মাথায় রাখতে পারে, তার সব কিছুই ইজি। এই যে এটা আমি এটাকে আবার একে একে দেখাচ্ছি। প্রথম কথা, গ্যামেটোজেনেসিস মানে, আচ্ছা পরে এটাই লাস্ট। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির প্রক্রিয়া। আর গ্যামেট মানে জনন কোষ, যেটা 2 ধরনের, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু। তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলে স্পারমাটোজেনেসিস, আর মেয়েদেরকে বলা হয় উওজেনেসিস। মানে মেয়েদেরকে বলতে ডিম্বাণুকে বলা হয় উওজেনেসিস। তো এই যে স্পারমাটোজেনেসিস আর উওজেনেসিসের মধ্যে সিরিয়ালটা মনে রাখতে হয়। সিরিয়ালটা হচ্ছে প্রথমে মাতৃকোষ,
ধৈর্য। কি মাতৃকোষ? যেহেতু শুক্রাণু তৈরি করবা, শুক্রাণু মাতৃকোষ, ওখানে যেহেতু ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু মাতৃকোষ। দেখো এটা কিন্তু রিটেনে আসে। এখন এই মাঝখানে কয়েকটা কথা আছে, একটা হচ্ছে গনিয়া, একটা হচ্ছে সাইট। তো সাইট দুইটা, গনিয়া সাইট, দেন হচ্ছে টিড। জিনিসটা তার মানে ব্যাপারটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হবে শুক্রাণু, কিন্তু মাঝখানে তিনটা ঘটনা আছে, একটা হচ্ছে গনিয়া, দেন দুইটা সাইট, তারপর টিড। তাহলে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, গনিয়া সাইট টিড, গনিয়া সাইট টিড, গনিয়া সাইট সাইট টিড। তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু হবে, মাঝখানে কি বলো বলো? গনিয়া সাইট সাইট টিড, গনিয়া সাইট সাইট টিড। একই রকম ভাবে ডিম্বাণু মাতৃকোষ থেকে যে গনিয়া আছে, সাইট আছে, সাইট আছে, টিড আছে, এবং সবার শেষে তো ডিম্বাণু, ডিম্বাণু। তার মানে দাঁড়ালো এখানেও গনিয়া সাইট সাইট টিড। তারপরে দেখো গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির প্রক্রিয়া। যদি শুক্রাণু বানাতে চাও, শুক্রাণু তৈরির প্রক্রিয়া, তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, মাঝখানে আছে গনিয়া সাইট সাইট টিড। ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, মাঝখানে আছে গনিয়া সাইট সাইট টিড। এখন যেহেতু ডিম্বাণু মানে ও, ডিম্বাণু মানে কি ও, তাহলে এর আগে ও গনিয়া, ও সাইট, ও সাইট, ও টিড, অর্থাৎ সবার আগে ও ও ও ও ও লাগিয়ে দাও। এখন ও সাইট যেহেতু দুইটা, যেটা প্রথমে হয়েছে সেটা প্রাইমারি ও সাইট, যেটা পরে হইল তার নাম সেকেন্ডারি ও সাইট। শেষ। কত ইজি। সিমিলারলি স্পার্ম মানে যেহেতু শুক্রাণু, তাহলে সামনে লাগিয়ে দাও স্পারমাটোগনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট, স্পারমাটিড। এখন যেহেতু এটা দুইটা স্পারমাটোসাইট, প্রথমটা প্রাইমারি, পরেরটা সেকেন্ডারি। তাহলে দেখো আমি কিন্তু ফ্লোচার্ট লিখে ফেললাম, তাহলে মনে রাখা খুব কঠিন না। মাতৃকোষ থেকে শুক্রাণু বা ডিম্বাণু, মাঝখানে কি গনিয়া সাইট সাইট টিড, গনিয়া সাইট সাইট টিড। মেয়েদের বেলায় ও ও ও ও, পোলাদের বেলায় স্পারমাটো স্পারমাটো স্পারমাটো। ক্লিয়ার? এখন কিভাবে কি হয়, আচ্ছা মনোযোগ, একদম প্যারা খাইও না, দেখো ইজি করে দিচ্ছি। এই যে শুক্রাণু মাতৃকোষ, এটা মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। এই যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন যে কোষগুলো তৈরি হয় তার নামই গনিয়া। এজন্য এটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়, এটাকে বলে সংখ্যা বৃদ্ধি পর্যায়। তাহলে সংখ্যা বৃদ্ধি মানে কি? শুক্রাণু মাতৃকোষের এই মাতৃকোষের কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 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 যা তৈরি হয় এদের নামই হলো স্পারমাটোগনিয়া। ওকে, এবার এই যে স্পারমাটোগনিয়া, এই যে স্পারমাটোগনিয়া, সে এখন খাবার দাবার খেয়ে একই একই রকম, কিন্তু এখানেও মাইটোসিস হয়ে হয় ওগোনিয়া। এরা এবার খাবার দাবার খেয়ে আকারে বৃদ্ধি পায়। এবার কিন্তু বিভাজন না, ধরো এই গনিয়াটাই যখন আকারে একটু বড় হলো তার নাম প্রাইমারি স্পারমাটোসাইট, ওর বেলায় প্রাইমারি ওসাইট। তাই এই পর্যায়টুকুকে বলে বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায়, এটা আকারে বৃদ্ধি হয়। এইবার এই যে প্রাইমারি স্পারমাটোসাইট আর প্রাইমারি ওসাইট, এরা কিন্তু ডিপ্লয়েড ভাইয়া, এরা কিন্তু ডিপ্লয়েড। এতক্ষণ যা এগুলো হচ্ছে ডিপ্লয়েড, এরা কিন্তু ডিপ্লয়েড। এইবার এখানে হবে মিওসিস 1 বিভাজন। আমরা জানি মিওসিস 2 প্রকার, মিওসিস 1 আর মিওসিস 2। এইখানে হবে মিওসিস 1 বিভাজন। তো মিওসিস 1 বিভাজনে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়।
এবং যে কোনো বিভাজনে একটা কোষ থেকে আগে দুইটা কোষ হবে, তাহলে মিওসিস একে একটা কোষ থেকে দুইটা হবে, সেই দুইটা আবার মিওসিস 2 হয়ে দুইটা থেকে চারটা হবে। তো এই মিওসিস একে কি হবে, প্রাইমারি স্পারমাটোসাইট 2n সে হয়ে যাবে সেকেন্ডারি স্পারমাটোসাইট অর্থাৎ n। কয়টা? দুইটা, তাহলে দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়ে যাবে। কিন্তু প্রাইমারি ওসাইট যখন মিওসিস 1 করবে তখন যেটা ঘটবে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে যেটা হ্যাপ্লয়েড একটা, আর বাকি একটাকে বলা হবে পোলার বডি। তার মানে এইটা একটু মাথায় রাখো যে প্রাইমারি ওসাইট যখন মিওসিস 1 করবে তখন যে দুইটা কোষ হবে একটার নাম সেকেন্ডারি ওসাইট আর একটার নাম পোলার বডি। এবং পরবর্তীতে এই যে সেকেন্ডারি ওসাইট এখানে মিওসিস 2 হবে, মানে মিওসিস 2 এর ফলে সেকেন্ডারি ওসাইট থেকে আবার দুইটা কোষ হবে। কয়টা কোষ হবে? দুইটা। এর মধ্যে উওটিড সেটা হবে একটা, এখানে আর একটা পোলার বডি হবে। এবং এই পোলার বডিও আবার কি, যে মিওসিস 2 এর ফলে যে দুইটা কোষ সেখানে এবার দুইটা পোলার বডি হবে। তাহলে আলটিমেটলি পোলার বডি হলো তিনটা এবং যারা পরবর্তীতে নষ্ট হবে, এবং থাকলো একটা ওটিড যেটা হ্যাপ্লয়েড, সেটাই পরবর্তীতে আকৃতি চেঞ্জ করে ডিম্বাণু হবে, একটা ডিম্বাণু হবে। তার মানে এটা একটা এমসিকিউ আসে যে একটা প্রাইমারি ওসাইট থেকে কয়টা ডিম্বাণু হয়? উত্তর হলো একটাই ডিম্বাণু হয়, কিন্তু পোলার বডি হয় তিনটা। তার মানে একটা প্রাইমারি ওসাইট মিওসিস করে চারটা কোষই হবে, তিনটা পোলার বডি যেগুলো পরে নষ্ট হবে, আর একটাই থাকবে ওটিড যেটা পরবর্তীতে ডিম্বাণু হবে। কিন্তু ছেলেদের বেলায় একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে চারটা স্পারমাটিড হবে, যে চারটা স্পারমাটিড আকৃতি পরিবর্তন করে চারটা শুক্রাণু হবে। এবং এই স্পারমাটিড হচ্ছে গোল, আর শুক্রাণুর আছে এরকম মাথা, গলা, মধ্যখণ্ড এবং কি লেজ। বিশাল একটা আকৃতি পরিবর্তন, তাই এই প্রক্রিয়াটাকে বলে স্পারমিওজেনেসিস। এটা আলাদা করে জ্ঞানমূলকে আসে। তাহলে স্পারমিওজেনেসিস মানে নিশ্চল স্পারমাটিড থেকে সচল শুক্রাণু তৈরির প্রক্রিয়া। নিশ্চল স্পারমাটিড আকৃতি পরিবর্তন করে সচল শুক্রাণু তৈরির প্রক্রিয়াকেই বলা হয় স্পারমিওজেনেসিস। তাহলে এই পুরো প্রসেসটা চারটা পর্যায়ে ঘটে। প্রথম ধাপটা সংখ্যা বৃদ্ধি, প্রাইমারি স্পারমাটোসাইট পর্যন্ত বৃদ্ধি, তারপরে যখন স্পারমাটিড হয় এইটা হচ্ছে পূর্ণতা পর্যায়, মানে স্পারমাটিড বা উপাশে ওটিড পূর্ণতা পর্যায়, আর এই জায়গাটাতে একটু তার রূপান্তর হয়, এটা হচ্ছে রূপান্তর পর্যায়। ভাইয়া বিশ্বাস করো তোমার পড়া শেষ, মানে এটাই হলো কনসেপ্ট। এতটুকু জিনিস মনে রাখতে হবে, এক পেজের মধ্যে করায় দিছি। তাহলে শুক্রাণু তৈরি এবং ডিম্বাণু তৈরির মেইন থিম হলো মাতৃকোষ থেকে শুক্রাণু ডিম্বাণু, মাঝখানে আছে গনিয়া, সাইড টিড, যেহেতু দুইটা সাইড, প্রাইমারি আগে পরে সেকেন্ডারি। মাইয়াদের বেলায় উও, পোলাদের বেলায় স্পারমাটো। এখন চারটা পর্যায়ে কি, এই গনিয়া হওয়া হচ্ছে সংখ্যা বৃদ্ধি, আর প্রাইমারি হওয়া মানে আকারে বৃদ্ধি, আর টিড হওয়া মানে পূর্ণতা, এবং ফাইনালি যখন ডিম্বাণু হলো, শুক্রাণু হলো, এটাকে বলে রূপান্তর। তো পুরুষের বেলায় এই যে বিশাল একটা চেঞ্জ হয় একে বলে স্পারমিওজেনেসিস, যেটা আলাদা করে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্পারমিওজেনেসিস কি? তো এটাই আমাদের পড়া। আমি এখন বইটা দেখাই শেষ করি। তাহলে দেখো ভাই, এই যে জনন মাতৃকোষ, এটাই ফলো করবা। সংখ্যা বৃদ্ধি হয়ে গনিয়া, পরিবর্ধন মানে বৃদ্ধি, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট, মিওসিস 2 হয়ে স্পারমাটিড চারটা, তারপরে যে স্পারমিওজেনেসিস যেটাকে আমরা রূপান্তর বললাম, সেটাই আসলে স্পারমিওজেনেসিস হয়ে শুক্রাণু হবে। এবং এর ভেতরে আসলে আলাদা করে পড়া নাই, এই কনসেপ্টটা রাখলেই হবে। এখন স্পারমিওজেনেসিসে কি কি চেঞ্জ হবে এইটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পড়তে গেলে আমার শুক্রাণুর গঠনটা জানতে হবে। তাহলে আমি যদি শুক্রাণুর গঠনটা একটু জাস্ট দেখাই, এটা পরীক্ষায় আসে। এই শুক্রাণুর এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে মধ্যখণ্ড, আর এটা হচ্ছে লেজ। তো লেজ পুরোটাই এখন
লেজের দুই পাশে একটা অক্ষীয় সূত্র থাকে। তো অক্ষীয় সূত্র পুরো লেজটাকে ঘিরে রাখে না, এই যে, তার মানে আমি একটু যদি লেবেলিং করি, দেখো এটা হচ্ছে মাথা বা মস্তক, এটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে মধ্যখণ্ড, আর এটা হচ্ছে লেজ। এই লেজের যেটুকু নীল কালার এটা হচ্ছে মূল খণ্ড, এটাই হচ্ছে অক্ষীয় সূত্র আর কি। আর যেটুকুতে এটা নাই, অক্ষীয় সূত্র নাই, এটা হচ্ছে শেষ খণ্ড। পরীক্ষার জন্য মনে রাখবা, মতে মধ্যখণ্ড, মতে মাইটোকন্ড্রিয়া। এই মধ্যখণ্ডে থাকে মাইটোকন্ড্রিয়া। দেন এই লেজ আর অক্ষীয় সূত্র, লেজ আর এই যে অক্ষীয় সূত্র, এই দুইটা বানায় সেন্ট্রিওল। এই দুইটা সেন্ট্রিওল থেকে তৈরি হয়। এই সেন্ট্রিওল দুইটা থাকে সমকোণে, সেটা থাকে গ্রীবায়। তাহলে গ্রীবায় কি থাকে? গ্রীবায় সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওল থেকে তৈরি হয় এই যে অক্ষীয় সূত্র এবং লেজ। আসলে এই অক্ষীয় সূত্র এই মাঝেরটা, এবং অক্ষীয় সূত্র আসলে মাঝেরটা, ওকে ঢেকে রাখে যে পর্যন্ত, পুরোটাই লেজ, যে পর্যন্ত ঢাকনা আছে এটা মূল খণ্ড, আর বাকিটা কি শেষ খণ্ড। আর এই যে একটা কোষ, এরকম তো কোষ ছিল, এই কোষের যে নিউক্লিয়াস, সেখান থেকে পানি বের হয়, আরএনএ বের হয়, নিউক্লিওলাস বের হয়, বের হয়ে এটা ফাইনালি সংকুচিত হয়ে যাওয়া হয়, এটাই হলো সেই নিউক্লিয়াস। এবং এটা মাথার মেইন অংশ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে কি কি বের হয়ে যায়? এই তিনটা জিনিস বের হয়, পানি বের হয়, আরএনএ বের হয়, নিউক্লিওলাস বের হয়। এটা এমসিকিউ। এই তিনটা জিনিস বের হয়ে যাবে। এবং একটা কোষের যে গোলজি বডি, একটা কোষের যে গোলজি বডি, সেই গোলজি বডিটা এই যে সামনে থাকবে, এটা হচ্ছে গোলজি বডি, যেটা শুক্রাণুর বেলা যেটার নাম হবে অ্যাক্রোসোম। অ্যাক্রো মানে একদম মাথার কাছে, সোম মানে দেহ। এবং এই শুক্রাণু যখন ডিম্বাণু ঝিল্লি ভেদ করে ঢুকতে চাইবে, এই যে গোলজি বডি, এটা আসলে লাইসোজোম। মানে ব্যাপারটা কি, গোলজি বডি থেকে তৈরি হয় অ্যাক্রোজোম। তাহলে এই জিনিসটা মূলত অ্যাক্রোজোম, তৈরি হয় গোলজি বডি থেকে, তাহলে এটা আসলে লাইসোজোম। তাহলে এই লাইসোজোমের মধ্যে অনেক এনজাইম থাকে। এর মধ্যে একটা বিখ্যাত এনজাইম হচ্ছে হায়ালুরোনিডেজ। এটা আমরা নিষেকের সময় পড়বো নেক্সট ক্লাসে, হায়ালুরোনিডেজ। এই এনজাইমটা ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে ঢুকে যায়। তাহলে দেখো একটা গোল জিনিসের কি কি চেঞ্জ হলো, এই চেঞ্জটাই হলো স্পারমিওজেনেসিস। এবং একই সাথে শুক্রাণুর গঠন পড়া হলো, যেটা রিটেনে আসে। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় চলাচলে অক্ষম গোল স্পারমাটিড ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে বিভাজন ছাড়াই, কোনো বিভাজন হয় না কিন্তু, জাস্ট আকৃতি চেঞ্জ হয়, সচল শুক্রাণু হয়, তার নাম স্পারমিওজেনেসিস। এই যে স্পারমাটিডের নিউক্লিয়াসটি থেকে পানি, আরএনএ, এটা ভুল আছে, নিউক্লিওলাস হবে, নিউক্লিওলাস ত্যাগ হয়, শুক্রাণুর মাথা হয়। আর গোলজি বডি থেকে তৈরি হয় অ্যাক্রোজোম, এটা মাথায় টুপির মতো থাকে। আর এই যে সেন্ট্রিওল থেকে অক্ষীয় সূত্র এবং লেজ গঠন হয়। এখানে একটা জিনিস সেটা ভুল হয়, এ প্রক্রিয়া সম্পন্ন হতে 60 থেকে 70 দিন। এই লাইনটা দেখে মনে হচ্ছে স্পারমিওজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হতে 60 থেকে 70 দিন লাগে, কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। আসলে এই পুরো প্রক্রিয়া, এই স্পারমাটোজেনেসিস হতে সময় লাগে 60 থেকে 70 দিন। মানে লিখছে আসলে কিভাবে আল্লাহ জানে। এই ছবিটার দিকে একটু তাকাও। এই যে ছবিটা, এই ছবিটা পরীক্ষায় আসতে পারে। এই ছবিটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকাকে যদি এভাবে কাটো, গোল হবে। এই যে গোল নালী, তাহলে ভেতরে এটা লুমেন, আর এই যে প্রাচীর দেখো, এটাকে জুম করছে, এই সেই কোষ। তাহলে একদম ভেতরে গনিয়া, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর স্পারমাটিড, দেন শুক্রাণু। আর এই যে সার্টোলি কোষ, যেটা পুষ্টি দেয়। তার মানে এই যে জার্মিনাল এপিথেলিয়াম, এই যে নালিকার প্রাচীর, এই প্রাচীর থেকেই কোষগুলো ধীরে ধীরে হচ্ছে, গনিয়া, প্রাইমারি, সেকেন্ডারি, স্পারমাটিড, শুক্রাণু। তাহলে যার মধ্যে লেজ আছে, এগুলো হচ্ছে শুক্রাণু। এই ছবি দিয়ে বলতে পারে কোনটা কি। এই যে শুক্রাণুর গঠন, এটা মানবদেহের সবচেয়ে ছোট কোষ। উদ্ভিদ বিজ্ঞানে আছে অনুচক্রিকা। প্রাণীবিজ্ঞান থেকে যদি প্রশ্ন আসে মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি, উত্তর হবে শুক্রাণু। আর উদ্ভিদ বিজ্ঞান থেকে যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর হবে অনুচক্রিকা।
মানে এটাই করবা। আর মেডিকেলে কি হবে সেটা পরে বলবো। এই যে চারটা অংশ মাথা, তাহলে মাথায় থাকে নিউক্লিয়াস আর অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমে একটা এনজাইম আছে যেটা ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে, এনজাইমটার নাম লিখছি। গ্রীবায় দুইটা সেন্ট্রিওল থাকে সমকোণে। এই মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া থাকে যেটা শক্তি দেয়। আর লেজ বা ফ্লাজেলাম এটাই শুক্রাণুর সবচেয়ে দীর্ঘতম অংশ। এই যে অক্ষীয় সূত্রের এক অংশ আবরণে আবৃত। তাহলে আমি তোমাদেরকে বোঝাইতে পারছি মনে হয়। এই এই সাদাটাই হলো অক্ষীয় সূত্র, এইখান থেকে শুরু করে অক্ষীয় সূত্র। এই অক্ষীয় সূত্রের যে অংশটা আবৃত সেটা হলো মূল খণ্ড, যেটা অনাবৃত সেটা শেষ খণ্ড। আর এই পুরো অংশটার নামই হলো লেজ, যেটা শুক্রাণুর সবচেয়ে বড় অংশ। ডিম্বাণু জননের ভেতরে আর তেমন কিছু পড়ার দরকার নাই। এই পোলার বডি নষ্ট হয়, আমি যা পড়ানোর পড়ে ফেলছি। ডিম্বাণুর গঠন, এই যে আজকের পড়া আমাদের এই থেকে এই পর্যন্ত আমাদের আজকের পড়া। এই নিষেক থেকে আমরা নেক্সট দিন শুরু করব। নেক্সট দিন কিভাবে নিষেক হয় সেটা দেখব। তাহলে এই যে ডিম্বাণুর গঠন, এইটা পড়ে আমরা আজকে শেষ করি। আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা পড়ি, এইটা পড়ে শেষ করি। ডিম্বাণু যেহেতু একটা কোষ, তাহলে কোষের তিনটা জিনিস থাকে। কোষের ঝিল্লি থাকে যেহেতু প্রাণী কোষ, সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। তো ডিম্বাণুতে যেহেতু ক্রোমোজোম অর্ধেক থাকে জনন কোষ, তাহলে ডিম্বাণুতে ক্রোমোজোম থাকে 23টা। মানুষের তো 46টা, শুক্রাণুতে 23, ডিম্বাণুতে 23। ডিম্বাণুকে যেহেতু বলে উও, তাহলে ডিম্বাণু সাইটোপ্লাজমের নাম উওপ্লাজম। এবং মনে রাখো লেসিথাল মানে কুসুম, মানুষের ডিমে কুসুম কিন্তু কম থাকে, তাই এটাকে বলে মাইক্রোলেসিথাল। মাইক্রো মানে অল্প। মনে আছে ঘাসফড়িংয়ের ডিম্বাণুতে কুসুম মাঝে থাকে, তাই এটাকে বলা হয় সেন্ট্রোলেসিথাল, সেন্টারে থাকে, বা মেটালেসিথাল। এখন যেটা তোমরা পড়বা, ডিম্বাণু নায়িকা তো, যে কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে, ওর একটু প্রোটেকশন বেশি থাকে। তাই ডিম্বাণুর যেটা মেইন ঝিল্লি, এই যে সবুজ কালার, এটাই হলো প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। এর আরেকটা নাম ভাইটেলাইন ঝিল্লি, এটা আমি এখানে লিখে দিলাম। এর আরেকটা নাম ভাইটেলিন বা ভাইটেলাইন ঝিল্লি। কিন্তু এর বাইরে একটা হলুদ কালারের কিছু তৈরি হয়েছে, এটা একটা গ্লাইকোপ্রোটিন, এর নাম জোনা পেলুসিডা। আর সবার বাইরে এই যে করোনা ভাইরাস দেখছো না, করোনা মানে কি মুকুট, এই মুকুটের মতো কিছু কোষ আছে, এই কোষটাকে বলে করোনা রেডিয়াটা। কিভাবে এই কোষগুলো আসলো? এইগুলো আসলে সেই ফলিকুলার কোষ। মনে আছে তোমাদের? এই যে লাস্ট, এই যে যখন ডিম্বাশয়ের ভিতর, এ তো গ্রাফিয়ান ফলিকলের ভিতর ছিল ডিম্বাণু, তো যখন গ্রাফিয়াল ফলিকল থেকে সে বেরিয়ে আসলো, এই গ্রাফিয়ান ফলিকলের কিছু কোষ তার চারপাশে রয়ে গেছে। এই ডিম্বপাত যখন হয়েছে, এখান থেকে যখন বেরিয়ে আসছে ওই বাইরের কিছু কোষ, ধরো তুমি যদি এখন তুলার মধ্যে থাকো, তুলা থেকে বেরিয়ে আসার সময় কিছু তুলা তোমার চারপাশে লেগেই আছে, ব্যাপারগুলো এরকম। তাহলে ভাই মনে রাখো, ভাই জোকার, তাহলে ভেতরেরটার নাম ভাই, তারপর তারপর হচ্ছে কার, এই তিনটা লেয়ার থাকে। তাহলে জোনা পেলুসিডা এটা একটা গ্লাইকোপ্রোটিন, আর এরপরে হচ্ছে করোনা রেডিয়াটা। আর ভেতরেরটার নাম ভাইটালিন ঝিল্লি, লেখা নাই, তোমরা লিখে নাও। তাহলে স্পারমাটোজেনেসিস আর উওজেনেসিসের পার্থক্য, একটা মজার বিষয় যে আমাদের ছেলেদের যখন বয়ঃসন্ধি হয় তারপর থেকে শুক্রাণু তৈরি শুরু হয়। কিন্তু তোমরা জেনে অবাক হবা, একটা মেয়ে যখন মায়ের পেটে থাকে, চিন্তা করো একটা মেয়ে, ও যখন মায়ের পেটে, ওই সময় তার ডিম্বাণু তৈরি শুরু হয়েছে। মানে চিন্তা করা যায়, মানে একটা মেয়ে যখন ভ্রূণ অবস্থায় থাকে, মায়ের পেটে থাকে, তার ডিম্বাণু তৈরি তখন থেকেই শুরু হয়। মানে চিন্তা করো তারা কতদিন থেকে অপেক্ষায়, মানে অনেক দিন থেকে তাদের স্টার্ট হয়। মেনোপজ, এই যে 45 থেকে 50 বছর পর্যন্ত এটা অব্যাহত থাকে, মানে এরপর স্টপ। আর বাকি সব আমরা জানি। ছেলেদের বয়ঃসন্ধিকালে শুরু হয় 95 বছর, বাপরে বাপ, এই পর্যন্ত রেকর্ড আছে। কোন বুড়া বেটা এটা, কার রেকর্ড করছে এটা? আচ্ছা, শুক্রাণুর তো কুসুম নাই, সচল। ডিম্বাণুর কুসুম আছে, নিশ্চল। এখানে কোনো পোলার বডি নাই। তোমরা আবার ভাবিও না পোলার বডি, এটা তো পোলারই থাকবে, এটা মাইয়ার কেন, এইসব ভাইব না ভাই। পোল মানে মেরু। আচ্ছা, এখান থেকে 4টা শুক্রাণু হয়, কিন্তু ডিম্বাণু মাতৃকোষ থেকে একটা ডিম্বাণু, এই যে 3টা পোলার বডি। চিন্তা করো, স্পারমাটোজেনেসিস শুক্রাশয়ের মধ্যেই কিন্তু কি হয়, শুরু হয়, ওখানেই শেষ। কিন্তু উওজেনেসিস এটা ডিম্বাশয়ে কিন্তু সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ডিম্বাশয়ের বাইরে ডিম্বনালীতে ঘটে। এইবার তোমাদেরকে একটা মজার কথা বলে শেষ করি।
হ্যাঁ শেষ, সেটা হলো লাস্ট কথা, এটা জানা ভালো। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম না যে এই পিঙ্ক কালারের ডিম্বাণুটা এখান থেকে বেরিয়ে আসলো, এইটা আসলে ডিম্বাণু না, এইটা আসলে সেকেন্ডারি ওওসাইট। অর্থাৎ আমরা যে বললাম ডিম্বপাত হয়, তো ডিম্বপাতের সময় ডিম্বাণু বের হয় না, বের হয় কে? সেকেন্ডারি ওওসাইট। খুবই মজার বিষয়, এই সেকেন্ডারি ওওসাইটের সাথে শুক্রাণু মিলে হয় নিষেক। তাহলে আমরা এতদিন ভুল শিখে আসছি, ভুল শিখি নাই, মানে মানুষের বেলায় কাহিনীটা হয় শুক্রাণুর সাথে ডিম্বাণুর না। তুমি হয়তো বা জানোই না, আজ থেকে মনে রাখো, মানুষের বেলায় মিলনটা ঘটে শুক্রাণুর সাথে ডিম্বাণুর না, শুক্রাণুর সাথে সেকেন্ডারি ওওসাইটের। এই যে গতদিন নেক্সট দিন পড়বো, এই যে শুক্রাণুর সাথে সেকেন্ডারি ওওসাইট, তাহলে মানব দেহে যে নিষেক ঘটে তা প্রকৃতপক্ষে শুক্রাণুর সাথে সেকেন্ডারি ওওসাইটের নিষেক। এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, সেকেন্ডারি ওওসাইটের ভেতর যখন শুক্রাণু নিউক্লিয়াস ঢুকে যায়, তারপরে সেকেন্ডারি ওওসাইট কি হয়? ডিম্বাণুতে পরিণত হয়। তার মানে দেখো, ডিম্বাণু তৈরি পুরাটাই কিন্তু ডিম্বাশয়ে হলো না, ডিম্বাশয়ে সেকেন্ডারি ওওসাইট পর্যন্ত হয়েছে, বের হয়েছে সেকেন্ডারি ওওসাইট। আর সেকেন্ডারি ওওসাইট গিয়ে কোথায় অপেক্ষা করছে বলো তো? সেকেন্ডারি ওওসাইট গিয়ে কোথায় অপেক্ষা করছে? এই অ্যাম্পুলাতে। এবার মনে করো এক শুক্রাণু চলে আসলো মামা, এই শুক্রাণু এসে যখন নিষেক হয়ে যাবে তখন সেটা ডিম্বাণু হবে। তাহলে ডিম্বাণুটা দুই জায়গায় ধরে তৈরি হলো, ডিম্বাশয়ে সেকেন্ডারি ওওসাইট পর্যন্ত, আর বাকি দশাটা হলো ডিম্বনালীতে। এই জন্য কিন্তু পার্থক্যে বলছে যে প্রক্রিয়াটির প্রাথমিক পর্যায়ে ডিম্বাশয়ে সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ডিম্বাশয়ের বাইরে ডিম্বনালীতে ঘটে। তার মানে একটা মেয়ের, এখন পর্যন্ত কোনো মেয়ের যদি নিষেক না, মানে মিলন না ঘটে শুক্রাণু ডিম্বাণুর, তার মানে তার এখনো ডিম্বাণু তৈরি হয় নাই। এই প্রতিদিন আত্মহত্যা করছে কে? প্রতি মাসে সেকেন্ডারি ওওসাইট। ওই যে বেঁচে থেকে লাভ কি বল, মরতেছে কে? সেকেন্ডারি ওওসাইট। কারণ শুক্রাণু যখনই তাকে টাচ করবে সে তখন ম্যাজিক্যাল চেঞ্জ হয়ে সে ডিম্বাণু হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাই? তো এই হচ্ছে ঘটনা। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে 27 না, আজকে 26 ব্যাচ, তোমরা উত্তেজিত ছিলা সকালে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।